আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ওরাল প্যাথোলজির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক সিস্ট, সেই সিস্টের যে ডেফিনেশনটা রয়েছে সেই ডেফিনেশনটাকে ব্রেকডাউন করার চেষ্টা করব। অর্থাৎ আমাদের আজকে মেইন লক্ষ্য হচ্ছে সিস্টের যে ডেফিনেশন সেই ডেফিনেশনের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ভালো মতো বোঝা এবং ফিল করা। সেটার জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে সিস্টের যে ফরমেশন অর্থাৎ দ্য প্রসেস অফ ফরমেশনটা খুব ভালো মতো বুঝতে হবে। আর সেই প্রসেস অফ ফরমেশন বোঝার জন্য আমরা শুরুতেই কিছু টপিক নিয়ে আগে আলোচনা করে নিব আমাদের পরবর্তীতে বোঝার সুবিধার্থে। তো আমি আছি তোমাদের সাথে এস এম রিয়াজুল ইসলাম রিয়াজ, অধ্যয়ন করতেছি মাইমেসি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে, সেশন 20-21। তো সবার প্রথমে আসি, সেটা হচ্ছে আমরা অডন্টোজেনেসিস নিয়ে একটু আলোচনা করতে চাই। অডন্টোজেনেসিস মানে হচ্ছে টুথ, দ্য প্রসেস অফ টুথ ডেভেলপমেন্ট, অর্থাৎ টুথ কীভাবে ডেভেলপ করে আলটিমেটলি সেটার প্রসেসটা বিশাল বড়। এটা নিয়ে ক্লাস আমরা ডেন্টাল অ্যানাটমিতে অনেক বিস্তারিতভাবে ক্লাস নিয়েছি, বাট আজকে আমরা এত ডিটেলসে আলোচনা করব না। আমরা মূলত একদম খুবই সংক্ষেপে, খুবই ইন শর্ট আলোচনা করব, এই জন্য যে এই যে অডন্টোজেনেসিস অর্থাৎ টুথের যে ডেভেলপমেন্টের সাথে যেসব টিস্যু জড়িত সেই টিস্যুর সাথে পরিচিত হওয়াই আমাদের এখন মেইন লক্ষ্য। ক্লিয়ার? এর পাশাপাশি আমরা জেনারেল প্যাথোলজির আরেকটা গুরুত্বপূর্ণ টপিক যেটাকে বলা হয় গ্র্যানুলোমা, সেই গ্র্যানুলোমা সম্পর্কেও একটু ইন শর্ট আলোচনা করব। এরপরে আমাদের শুরু হবে সিস্টের কীভাবে ফর্মেশন হয় এবং আলটিমেটলি আমরা সিস্টের যে ডেফিনেশনটা খুব ভালো মতো অনুধাবন করতে পারবো। তো শুরু করা যাক। তো টুথের ডেভেলপমেন্টটা শুরু হয় মূলত 6 to 7 উইকস অফ ইন্টারইউটেরাইন লাইফে। অর্থাৎ আমরা বলতে পারি ডেসিডাস টিথ সেটা ডেভেলপ করা শুরু করে 6 থেকে 7 সপ্তাহে এবং পার্মানেন্ট টিথের যে ডেভেলপমেন্টটা সেটা শুরু হয় ইন্ট্রাইউটেরাইন লাইফের 14তম সপ্তাহে। ক্লিয়ার? এবং এটার ডেভেলপমেন্ট পরবর্তী জন্মগ্রহণের 5 বছর অবধি এটা কন্টিনিউ থাকে। এবং এই যে ডেভেলপমেন্ট অফ দ্য টুথ সেটা মূলত শুরুই হয় দুইটা টাইপের টিস্যু কম্পোনেন্ট দিয়ে, একটা হচ্ছে প্রিমিটিভ ওরাল এপিথেলিয়াম আর একটা হচ্ছে অ্যাক্টোমেসেনকাইম। তখন প্রিমিটিভ ওরাল এপিথেলিয়াম জিনিসটা কি, আমরা যদি এই পিকচারের দিকে একটু তাকাই, ওপরের দিকে এই অংশটাকে বলা হয় ওরাল এপিথেলিয়াম লেয়ার, আর ঠিক ইমিডিয়েটলি নিচে যেই সেলসগুলো দেখতেছো এরা মূলত অ্যাক্টোমেসেনকাইমাল সেলস। ক্লিয়ার? তো শুরুতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ওরাল এপিথেলিয়ামের সার্টেন একটা জায়গায় কি হবে, থিকেনিং হয়ে যাবে। তো এই যে থিকেনিং হওয়ার ফলে তারা মূলত প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড গঠন করে, আর প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড থেকেই পরবর্তীতে ভেস্টিবুলার ল্যামিনা এবং ডেন্টাল ল্যামিনা ফর্মেশন হয়। আমাদের ভেস্টিবুলার ল্যামিনা থেকে পরবর্তীতে ভেস্টিবিউল তৈরি হয়, আর ডেন্টাল ল্যামিনা থেকেই পরবর্তীতে তোমার টুথগুলো আসে। তো এবার চলে আসি পরবর্তী স্টেপে। এই যে থিকেনিং অংশটা প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড বলতেছি যেটাকে, সেটাই একটা সময় আরও বেশি টার্মিনাল প্রান্তে থিকেনিং হওয়ার মাধ্যমে একটা বাড আকার ধারণ করে, আর এটাকে বলা হয় টুথ বাড। যেহেতু এটা বাড আকার ধারণ করছে সেজন্য এই স্টেজটাকে আমরা বলতেছি বাড স্টেজ। কিন্তু পরবর্তীতে এই অংশটারই আকৃতি কিছুটা ক্যাপের মতো হয়ে যায়, আর এর ফলে এই স্টেজটাকে আমরা বলতেছি ক্যাপ স্টেজ। এবং পরবর্তীতে সেটা বেলের মতো হয়ে যায়, এর ফলে আমরা বলতেছি বেল স্টেজ। তার টুথ ডেভেলপমেন্টের 3টা স্টেজ মোটা থেকে আমরা পাইতেছি, একটা হচ্ছে বাড স্টেজ, ক্যাপ স্টেজ, আর হচ্ছে বেল স্টেজ। তাই এখন এই যে বাড স্টেজ, সেই বাড স্টেজে এই অংশটাকে পুরোটাকে বলা হয় অ্যানামেল অর্গান, বা ক্যাপ স্টেজে এই পুরো অংশটাকে বলা হয় অ্যানামেল অর্গান, বা এই বেল স্টেজে এই অংশটাকে বলা হয় অ্যানামেল অর্গান। ক্লিয়ার? অর্থাৎ এই অ্যানামেল অর্গানটা উপরে থাকা ওরাল এপিথেলিয়ামের সাথে এই স্পেসিফিক এই জাংশন ধারা, এই স্পেসিফিক এই অংশটুকু ধারা কি যুক্ত, তাহলে এই অংশটাকে বলা হয় ডেন্টাল ল্যামিনা। কি বলা হয়? ডেন্টাল ল্যামিনা। আমরা যদি আমাদের ডেন্টাল অ্যানাটমির যে লেকচার নোটটা আছে সেখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে খুব ভালো মতো পিকচারটা দেওয়া আছে। দেখো, এটাকে আমরা বলতেছি ওরাল এপিথেলিয়াম, তাই না? এই অংশটা কি? এটা হচ্ছে ওরাল এপিথেলিয়াম। আর এই যে এখানে যে বেল আকার যে জিনিসটা দেখতেছো এটা হচ্ছে মূলত অ্যানামেল অর্গান। অ্যানামেল অর্গান এটার সাথে মূলত কিসের মাধ্যমে যুক্ত? এটা মূলত এই স্পেসিফিক এই এরিয়াটাই দিয়ে যুক্ত। তো এটাকে বলা হয় ডেন্টাল ল্যামিনা। কি বলা হয়? ডেন্টাল ল্যামিনা। ক্লিয়ার?
আর এই যে গঠনটা, এই যে স্ট্রাকচারের গঠনটা আমরা যদি ইয়েলো কালার দিয়ে ডিনোট করি, তো এই অংশটাকে বলা হয় এনামেল অর্গান। কি বলা হয়? এনামেল অর্গান। তো ভাই এই এনামেল অর্গানের মধ্যে কি কি সেলস আছে আমরা একটু লক্ষ্য করি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য আজকে। এনামেল অর্গানের মধ্যে এই যে এই দিকে যে লেয়ারের এক লেয়ারে যে সেলসগুলো দেখতেছো, এটাকে বলা হয় আউটার এনামেল এপিথেলিয়াম। আর এই অংশটুকুতে আমি যদি একটু ব্লু কালার মার্ক করি, এই যে এই অংশে যে শাড়ির সেলগুলো দেখতেছো এগুলোকে বলা হয় ইনার এনামেল এপিথেলিয়াম। তাহলে আমরা পাইছি এই জায়গায় পাইছি আউটার এনামেল এপিথেলিয়াম, এই জায়গায় আমরা পাইতেছি ইনার এনামেল এপিথেলিয়াম। এবং এদের মাঝখানে আবারও দুইটা টাইপের সেলস থাকে, একটা হচ্ছে স্টিলেট রেটিকুলাম, এগুলো হচ্ছে স্টিলেট রেটিকুলাম। আর যদি আমরা রেড কালার এগুলো দেখাই, এগুলো হচ্ছে তোমার স্ট্র্যাটাম ইন্টারমিডিয়াম। ক্লিয়ার? তো স্ট্র্যাটাম ইন্টারমিডিয়াম কোনগুলা, স্টিলেট রেটিকুলাম কোনগুলা আমরা বুঝে ফেলছি। একই সাথে আমরা বুঝছি যে ওরাল আউটার এনামেল এপিথেলিয়াম এবং ইনার এনামেল এপিথেলিয়াম কারা। এর ঠিক নিচে এইখানে যে সেলসগুলো কনডেন্স আকারে আছে, এইগুলো সেলসগুলো মূলত একটোমেসেনকাইমাল সেলস। আর এই যে এই ইমিডিয়েটলি অ্যানামেল অর্গানের নিচে এই কনডেন্স থাকা অবস্থায়, এখানে থাকা অবস্থায় যে একটোমেসেনকাইমাল সেলগুলো আছে সেগুলোকে বলা হয় ডেন্টাল প্যাপিলা। এবং পুরো অ্যানামেল অর্গানকে আবৃত করে রাখছে স্যাকের মতো বা থলির মতো যে সেলসগুলো, সেগুলোও একটোমেসেনকাইম, বাট সেগুলোকে বিশেষ নামে আমরা ডাকি, সেটাকে বলা হয় ডেন্টাল ফলিকল বা ডেন্টাল স্যাক। ক্লিয়ার? তো আশা করি এখানে প্রত্যেকটা জিনিস বুঝতে পারছো কোনটাকে কি বলায়। আমরা যদি ইন শর্ট আরেকটা বার একটু আলোচনা করে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমরা এই বেগুনি কালারের যে মার্কটা করতেছি এখন, এটাকে বলা হয় ওরাল এপিথেলিয়াম। কি বলা হয়? ওরাল এপিথেলিয়াম। আর এনামেল অর্গানটাকে যদি আমরা মার্ক করি, তাহলে এই যে গ্রিন কালারের যে যে অংশটুকু মার্ক করতেছি, এই পুরাটাকে বলা হয় এনামেল অর্গান। তো অ্যানামেল অর্গান উপরে ওরাল এপিথেলিয়ামের সাথে মূলত স্পেসিফিক এই এরিয়া দিয়ে যুক্ত ব্ল্যাকিশ, এটাকে বলা হয় ডেন্টাল ল্যামিনা। এবং অ্যানামেল অর্গানের ভেতরে আমরা যদি সেলগুলার পরিচয় জানতে চাই, তাই অ্যানামেল অর্গানের মধ্যে সেলগুলার পরিচয় যদি আমরা জানতে চাই, তাহলে এই যে এখানে যে লেয়ারটা আমরা কাউন্ট করতেছি, ইয়েলো কালারের মার্ক করতেছি, এই সেলসগুলোকে বলা হয় আউটার এনামেল এপিথেলিয়াম। তাহলে ইনার এনামেল এপিথেলিয়াম কারা? এই যে নীল কালারের যে অংশটুকু, সেটাকে বলা হয় ইনার এনামেল এপিথেলিয়াম। এবং আউটার এনামেল এপিথেলিয়াম আর ইনার এনামেল এপিথেলিয়াম দুইটার মাঝখানে কি আছে? দুইটার মাঝখানে স্টিলেট রেটিকুলাম আছে। এটা কি আছে? স্টিলেট রেটিকুলাম। আর ইমিডিয়েটলি নিচে এটাকে বলা হয় স্ট্র্যাটাম ইন্টারমিডিয়াম। ক্লিয়ার? আর এই অ্যানামেল অর্গানের ইমিডিয়েটলি নিচে যে একটোমেসেনকাইমাল সেলের যে কন্ডেনসেশনটা থাকে, এই যে স্পেসিফিক এই এরিয়াতে এটাকে বলা হয় ডেন্টাল প্যাপিলা। আর চারিদিকে যে আবৃত করে থাকে স্যাকের মতো, সেটাকে বলা হয় ডেন্টাল স্যাক বা ডেন্টাল ফলিকল। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, তো এখন আলটিমেটলি আমরা এই যে টিস্যুগুলোর সাথে যে পরিচয় করাই দিলাম, মানেটা কি, কারণটা কি? কারণটা হচ্ছে এই যে ডেন্টাল ল্যামিনা, সেই ডেন্টাল ল্যামিনা কিন্তু থাকে না। ডেন্টাল ল্যামিনা আলটিমেটলি কিন্তু তার থাকবে না। কীভাবে থাকবে না আমরা যদি এখানে দেখি, সেটা হচ্ছে এই যে স্পেসিফিক এই জায়গায় দেখো ডেন্টাল ল্যামিনা আছে, বাট যখনই সেটা পরবর্তী ধাপে আসছে তখন কিন্তু আর ডেন্টাল ল্যামিনা নাই। ক্লিয়ার? তো এই ডেন্টাল ল্যামিনা একটা সময় কি হয়ে যাবে, ডেন্টাল ল্যামিনার সেলগুলো ডিজেনারেটেড হয়ে যাবে। তো ডিজেনারেট হয়ে যাওয়া মানে কি? স্পেসিফিক এই এরিয়াতে কোনো ধরনের সেলস থাকবে না, ডেন্টাল ল্যামিনার কোনো সেল থাকবে না। বাট দেখা গেছে যে ডিজেনারেশন হওয়ার পরেও ডেন্টাল ল্যামিনার কিছু রেমনেন্ট থেকে যায়। রেমনেন্টের বাংলা শব্দ হচ্ছে অবশিষ্টাংশ, অর্থাৎ কিছু পরিমাণ সেল এখানে অবশিষ্ট থেকে যাবে। তো এখানে যদি কিছু পরিমাণ সেল অবশিষ্ট থেকে যায়, তাহলে সেটাকে বলা হয় এপিথেলিয়ার রেস্ট অফ সেরেস। ক্লিয়ার? এপিথেলিয়ার রেস্ট অফ সেরেস, এটা কি বলা হবে? এপিথেলিয়ার রেস্ট অফ সেরেস। ওকে, আমরা যদি আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে এই যে আউটার এনামেল এপিথেলিয়াম আর ইনার এনামেল এপিথেলিয়াম, এই দুইটা লেয়ার পরবর্তীতে এনামেলের উপরে, কি বললাম? এনামেলের উপরে আমরা যদি এখানে দেখি, দেখো এই যে এটা কিন্তু টুথ, সে টুথের এই যে ডেন্টিন আর এটা এনামেল। তো এনামেলের ঠিক উপরে আরেকটা টিস্যুর একটা লেয়ার আছে। আমরা যদি আবার এখানে দেখাই, এই যে টিস্যুর একটা লেয়ার আছে, এবং টিস্যু লেয়ারটা কিন্তু দুইটা লেয়ারের, এটা একটা সারি, এটা একটা সারি, দুই সারি কেন? কারণ নিচের সারিটাকে বলা হয় ইনার এনামেল এপিথেলিয়ামের লেয়ার, আর উপরটা হচ্ছে আউটার এনামেল এপিথেলিয়ামের লেয়ার। একটু আগে দেখছো অ্যানামেল অর্গানের মধ্যে কি হয়েছিল, এখানে কি ছিল?
এই যে আউটার এনামেল এপিথেলিয়াম আর ইনার এনামেল এপিথেলিয়াম, মাঝখানে স্টিলেট রেটিকুলাম আর স্ট্রাটাম ইন্টারমিডিয়াম ছিল। কিন্তু পরবর্তীতে স্ট্রাটাম ইন্টারমিডিয়াম এবং স্ট্রাটাম রেটিকুলাম, স্টেলেট রেটিকুলাম এগুলো ডিজেনারেটেড হয়ে যায় এবং এই যে দুইটা লেয়ার, আউটার এনামেল এপিথেলিয়াল লেয়ার এবং ইনার এনামেল এপিথেলিয়াল লেয়ার, এই যে টুথের যে এনামেলের উপর একটা প্রোটেকশনের কাজ করে। তো এটাকে বলা হয় রিডিউসড এনামেল এপিথেলিয়াম। কি বলা হয়? রিডিউসড এনামেল এপিথেলিয়াম। তো এই রিডিউসড এনামেল এপিথেলিয়ামকে তাহলে আমরা কি বলতে পারি এবার? থিন, পাতলা পাতলা একটা ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াল সেলের লেয়ার, যেখানে কিনা দুইটা লেয়ার থাকে, একটা আউটার এনামেল এপিথেলিয়াম আর ইনার এনামেল এপিথেলিয়াম থাকে। ক্লিয়ার? এবং এদের মেন কাজটা কি? মেন কাজটা হচ্ছে এই যে টুথের ইরাপশনের আগ পর্যন্ত টুথের যে এনামেল সারফেসটা সেটাকে কাভার করে রাখে। ক্লিয়ার? কাভার করে রাখে কেন? এদের মেইন রোলটা হচ্ছে টুথ ইরাপশনের সহায়তা করে এর মাধ্যমে, এবং একই সাথে ইরাপশনের আগ পর্যন্ত এনামেলের সারফেসটাকে প্রোটেকশন দেয়। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি রিডিউসড এনামেল এপিথেলিয়াম মূলত গঠিত হয় দুইটা কম্পোনেন্ট দিয়ে, একটা ইনার এনামেল এপিথেলিয়াম আর একটা আউটার এনামেল এপিথেলিয়াম। ক্লিয়ার? এখানে বলা হয়েছে যে ইনার এনামেল এপিথেলিয়াম আর একটা এক্সটার্নাল এনামেল এপিথেলিয়াম বা আউটার এনামেল এপিথেলিয়াম, একই কথা। তো আমরা রিডিউসড এনামেল এপিথেলিয়ামের পরিচয়টা পেয়ে ফেলছি এবং একই সাথে আমরা এপিথেলিয়াল রেস্ট অফ সেরেসের পরিচয়টা পেয়ে ফেলছি। এখন আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই যে স্পেসিফিক এই জায়গায় দেখো আউটার এনামেল এপিথেলিয়াম আর ইনার এনামেল এপিথেলিয়াম পরস্পর একত্রে মিট করছে, তাই না? স্পেসিফিক এই পয়েন্টটাতে মিট করছে। তো এটাকে বলা হয় সার্ভাইকাল লুপ। এই এরিয়াটাকে বলা হয় কি? সার্ভাইকাল লুপ। এখন এই সার্ভাইকাল লুপ এরিয়াতে সেলুলার যে অ্যাক্টিভিটিটা সেটা খুব হাই সেলুলার অ্যাক্টিভিটি থাকে, অর্থাৎ এখানে উচ্চমাত্রা মাইটোটিক অ্যাক্টিভিটি থাকে। এখানে সেলগুলো খুব দ্রুত পলিফারেটেড হতে পারে। পলিফারেটেড হয়ে ওরা কি করে? ওরা মূলত দুইটা সেলের একটা লেয়ার গঠন করে। ধরো এখানে একটা সেলের লেয়ার, এই সেলের লেয়ারটাকে বলা হয় ইনার এনামেল এপিথেলিয়ামের লেয়ার। এর সাথে লাগানো অবস্থায় আবার আউটার এনামেল এপিথেলিয়াম থাকবে। তাহলে ইনার এনামেল এপিথেলিয়াম, আউটার এনামেল এপিথেলিয়াম সম্মিলিতভাবে সার্ভাইকাল লুপ থেকে এক্সটেনশন হয়ে একটা বাই লেয়ার ফর্মেশন করছে, ডাবল সেলের লেয়ার। তো এটাকে বলা হয় হার্ডউইক এপিথেলিয়াল রুট শীট। কি বলা হয়? হার্ডউইক এপিথেলিয়াল রুট শীট। আমরা যদি এখান থেকে একটু নোট থেকে দেখি তাহলে আরো ভালো মতো বুঝতে পারবা। দেখো, হার্ডউইক এপিথেলিয়াল রুট শীট বা হার্স সংক্ষেপে বলা হয়। এটা কি? এটা হচ্ছে এই যে সার্ভিক্যাল লুপ থেকে এই 2 লেয়ারের একটা লেয়ার গেছে। তো এটাকে বলা হয় হার্ডউইক এপিথেলিয়াল রুট শীট। তো এটার মেইন কাজটা কি? এটার মেইন কাজটা হচ্ছে, আমরা যদি একটু দেখাই, এখানে যে হার্ডউইক এপিথেলিয়াল রুট শীট তৈরি হবে, আবার এই জায়গায় আমরা হার্ডউইক এপিথেলিয়াল রুট শীট তৈরি হবে পরবর্তীতে। তাহলে কয়টা? তা হার্ডউইক এপিথেলিয়াল রুট শীট কয় লেয়ারের? 2 লেয়ারের, তাই না? কয় লেয়ারের? 2 লেয়ারের। একটা আউটার এনামেল এপিথেলিয়াম আর ইনার এনামেল এপিথেলিয়াম। এই হার্ডউইক এপিথেলিয়াল রুট শীট হওয়ার পরে এরা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে সিগন্যাল পাঠায়। কাকে সিগন্যাল পাঠায়? এখানে থাকা একটোমেসেনকাইমাল সেলগুলোকে সিগন্যাল পাঠায়। ফলে এই যে হার্ডউইক এপিথেলিয়াল রুট শীট সংলগ্ন যে একটোমেসেনকাইমাল সেলগুলা, সেগুলা তোমার অডন্টোব্লাস্টে কনভার্ট হয়ে যায়। এই অডন্টোব্লাস্টগুলো পরবর্তীতে ডেন্টিন ডিপোজিশন করে। এই যে ডেন্টিন ডিপোজিশনের কাজটা যখন শেষ হয়ে যাবে তখন আলটিমেটলি এই হার্ডউইক এপিথেলিয়াল রুট শীটটা ডিজেনারেটেড হয়ে যাবে, অর্থাৎ এখানে আর কোনো সেল থাকবে না, হার্ডউইক এপিথেলিয়াল রুট শীটের কোনো সেল থাকবে না। কিন্তু দেখা গেছে যে ডিজেনারেশন হওয়ার পরও কিছু পরিমাণ সেল র্যামনেন্ট হিসেবে, অবশিষ্টাংশ হিসেবে থেকে যায়। তাই এই অবশিষ্ট যে সেলসগুলো সেগুলোকে যেই নামে ডাকা হয় সেটা হচ্ছে এপিথেলিয়াল রেস্ট অফ মেলাসিস। ক্লিয়ার? তো এপিথেলিয়াল রেস্ট অফ মেলাসিস এর পরিচয় আমরা তাহলে পেয়ে ফেলছি, এবং একই সাথে এপিথেলিয়াল রেস্ট অফ সেরেসও পড়ছি, আমরা একই সাথে আবার রিডিউস এনামেল এপিথেলিয়ামও পড়ছি। তাহলে আমরা বলতে পারি কিনা যে অডন্টোজেনেসিসের সাথে সম্পর্কিত যেসব টিস্যুগুলো আছে সেগুলোর পরিচয় আমরা আসলে জানি। এখন সিস্ট পড়তে যে তোমরা একটা টার্মের সাথে খুব বেশি পরিচিত হবা, সেটা হচ্ছে অডন্টোজেনিক সিস্ট। এখানে অডন্টোজেনিক কথাটা কেন বলছে এবার হয়তোবা কিছুটা হলেও ফিল করতে পারতেছো। অডন্টোজেনিক কথাটা আসছে অডন্টোজেনেসিস থেকে। অডন্টোজেনেসিস কি জিনিস? সেটা হচ্ছে টুথ ডেভেলপিং যে প্রসেসটা, সেটাকে বলা হয় অডন্টোজেনেসিস। আমরা জানি কি জেনেসিস মানে হচ্ছে কোনো জিনিস উৎপন্ন করা। কি উৎপন্ন করবা? অডন্টো মানে হচ্ছে টুথ রিলেটেড, সহজ কথা। তাহলে অডন্টোজেনিক যে সিস্টগুলা সেগুলো তো মূলত ফর্মেশন হবে টুথ ফর্মিং এপিথেলিয়াম থেকে।
টুথ ফর্মিং এপিথেলিয়াম থেকে অরিজিনেট করবে। টুথ ফর্মিং এপিথেলিয়ামগুলো কী কী আমরা অলরেডি বলে ফেলছি। একটা হচ্ছে ডেন্টাল ল্যামিনা, সেই ডেন্টাল ল্যামিনা তো আর শেষ অবধি থাকে না, এটা কি হয়ে যায়, ডিজেনারেটেড হয়ে যায়। বাট এটা কমপ্লিটলি ডিজেনারেটেড হয় না, কিছু পরিমাণ র্যামনেন্ট থেকে যায়, আর এই র্যামনেন্টগুলোকে বলা হয় এপিথেলিয়াল রেস্ট অফ সেরেস। এরপরে আসো এনামেল অর্গান। এনামেল অর্গান কী জিনিস আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। তো এনামেল অর্গান এর মধ্যে কি থাকে, আউটার এনামেল ইথিলিয়াম, ইনার এনামেল এপিথেলিয়াম এবং মাঝখানে স্টেলেট রেটিকুলাম এবং স্ট্রাটাম ইন্টারমিডিয়াম থাকে। একটু আগে আমরা এটা জিনিসটা দেখাইছি। বাট স্টেলেট রেটিকুলাম এবং স্ট্রাটাম ইন্টারমিডিয়াম কিন্তু পরবর্তীতে ডিজেনারেটেড হয়ে যায়। এর ফলে আউটার এনামেল এপিথেলিয়াম, ইনার এনামেল এপিথেলিয়াম একটা বাইলেয়ার থিন পাতলা এপিথেলিয়াল লেয়ার ফর্মেশন করে, যেটা কিনা টুথের ইরাপশনের আগে এর উপরে এনামেল যেটা থাকে সেই এনামেলের উপরে একটা কাভারিং হিসেবে কাজ করে এবং প্রোটেকশন দেয় এবং ইরাপশনে সহায়তা করে। তাহলে এটাকে বলা হয় রিডিউসড অ্যানামেল এপিথেলিয়াম, তাই না? আর হার্ডউইক এপিথেলিয়াল রুট শিট অলরেডি বলা হয়েছে অ্যানামেল অর্গানের যে সার্ভাইকাল লুপ এরিয়া, সেই সার্ভাইকাল লুপ এরিয়াতে থেকে পরবর্তীতে একটা বাইলেয়ার অর্থাৎ আউটার এনামেল এপিথেলিয়াম, ইনার এনামেল এপিথেলিয়ামের একটা বাইলেয়ার শীট গঠন হয়, সেটাকে বলা হয় হার্ডউইক এপিথেলিয়াল রুট শিট। এবং এটা যখন পরবর্তীতে ডেন্টিন ফর্মেশনের প্রক্রিয়া শেষ হওয়ার পরে এটা ডিজেনারেটেড হয়ে যায়, বাট আলটিমেটলি পুরোটুকু ডিজেনারেটেড হইতে পারে না, কিছু পরিমাণ র্যামনেন্ট থেকে যায়, সেগুলোকে বলা হয় এপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাসিস। এই যে এপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাসিস বা দেখা গেছে রিডিউস এনামেল এপিথেলিয়াম, এপিথেলিয়াল রেস্ট অফ সেরেস, এই যে র্যামনেন্টগুলা, এই র্যামনেন্টগুলা থেকে পরবর্তীতে বিভিন্ন ধরনের সিস্ট ডেভেলপ করে, আর এই সিস্টগুলোকে বলা হয় অডন্টোজেনিক সিস্ট। কেন? কারণ এরা অডন্টোজেনিক যে এপিথেলিয়াম অর্থাৎ টুথ ফর্মিং যে এপিথেলিয়াম সেগুলো থেকে অরিজিনেট করছে। ক্লিয়ার? তা আশা করি বুঝতে পারছো। এটার এক্সাম্পলগুলা অনেকগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটা এক্সাম্পল হয়তো বা তোমার এখন অনেক অচেনা লাগতে পারে, বাট আমরা যখন পরবর্তীতে সিস্টেম আরও ফার্দার ক্লাসগুলো নিব তখন এগুলো প্রত্যেকটা জিনিস তোমাদের মাথায় ঢুকে যাবে। তাহলে এবার একটু বুদ্ধি করে আনসার করো তো। সেটা হচ্ছে অডন্টোজেনিক সিস্ট যদি অডন্টোজেনিক এপিথেলিয়াম থেকে আসে, তাহলে নন অডন্টোজেনিক সিস্ট কই থেকে আসবে? তোমরা যদি কিছু নাও পারো অন্তত এইটুকু অনুধাবন করতে পারতেছো যে নন অডন্টোজেনিক সিস্টগুলা কোনো অডন্টোজেনিক এপিথেলিয়াম থেকে আসবে না। তাহলে অডন্টোজেনিক এপিথেলিয়ামের বাইরে যেসব এপিথেলিয়াম আছে তাদের থেকে আসবে। কিন্তু তাহলে বাইরে থেকে কারা আসবে? এটাও তো একটা কোশ্চেন, তাই না? বাইরে থেকে কই থেকে আসবে? বাইরে থেকে আমরা যদি বলি সেটা হচ্ছে নন অডন্টোজেনিক সিস্টগুলা এরা মূলত টুথ ফর্মিং বা যে টিস্যুগুলা বা অডন্টোজেনিক টিস্যুগুলা সেগুলো থেকে আসে না। তা আসে কই থেকে? এরা আসে মূলত এমব্রায়োনিক যে টিস্যু র্যামনেন্ট থাকে ফেসিয়াল রিজিয়নে, সেগুলো থেকে আসে। তাহলে এদেরকেও আমরা বলতে পারি ডেভেলপমেন্টাল অরিজিন। এবং সেটার উদাহরণ যদি আমরা দেখি সেটা হচ্ছে ন্যাসোপ্যালাইটান ডাক সিস্ট, ন্যাসোলেবিয়াল সিস্ট, মিডিয়ান প্যালাটাল সিস্ট অ্যান্ড গ্লোবিউলো ম্যাক্সিলারি সিস্ট। এবং কই থেকে আসে আমরা অলরেডি বলছি, নন অডন্টোজেনিক এপিথেলিয়াম থেকে আসবে, যেমন এপিথেলিয়াল র্যামনেট অফ ফেসিয়াল ডেভেলপমেন্ট থেকে। ক্লিয়ার? ওকে। তো আশা করি এই নন অডন্টোজেনিক এবং অডন্টোজেনিক কথাটা কেন আসছে সেটা অন্তত বুঝতে পারছো। এবং একই সাথে এপিথেলিয়াল রেস্ট অফ সেরেস কই থেকে আসছে, অর্থাৎ এই ডেন্টাল লেমিনার ডিজেনারেট হয়ে এপিথেলিয়াল রেস্ট অফ সেরেস আসে। এবং এনামেল অর্গান থেকে আলটিমেটলি রিডিউস এনামেল এপিথেলিয়াম আসে, হার্ডউইক এপিথেলিয়াম রুট শিট থেকে ম্যালাসিস আসে। ক্লিয়ার? তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তো এবার আমরা চলে আসি আরেকটা আমাদের টপিক, সেটা হচ্ছে জেনারেল প্যাথোলজি গ্র্যানুলোমা। অ্যাকচুয়ালি গ্র্যানুলোমা কী জিনিস এবং গ্র্যানুলোমা কীভাবে ফর্মেশন হয়, এরপরে আমরা চলে যাব সিস্টের ডেফিনেশন ব্রেকডাউন করতে। তো এখন গ্র্যানুলোমা জিনিসটা কি? গ্র্যানুলোমা ইজ এ টাইপ অফ ক্রনিক ইনফ্লামেটরি রেসপন্স। কি বললাম? টাইপ অফ ক্রনিক ইনফ্লামেটরি রেসপন্স। এখন এই যে ক্রনিক ইনফ্লামেশন, সে ক্রনিক ইনফ্লামেশনের প্রোডাক্ট ধরা হয় দুইটাকে, একটা হচ্ছে গ্র্যানুলেশন টিস্যু আর একটা হচ্ছে গ্র্যানুলোমা। আর গ্র্যানুলেশন টিস্যু কী জিনিস সেটা তোমরা জেনারেল প্যাথোলজিতে পড়ে আসছো। গ্র্যানুলেশন টিস্যুটাকে বলা হয় হলমার্ক অফ টিস্যু রিপেয়ার। বাট গ্র্যানুলোমা জিনিসটা কি তাহলে? গ্র্যানুলোমা হচ্ছে, সাপোজ ধরো একটা ফরেন বডি বা একটা অফেন্ডিং এজেন্ট যখন পারসিস্ট করে তোমার দেহের ভেতরে এবং কিছুতেই যখন তোমার ইমিউন সিস্টেম সেটাকে এলিমিনেট করতে পারবে না, তখন ইমিউন সিস্টেমটা কি করে, যেহেতু এলিমিনেট করতে পারতেছি না, যেহেতু দূর করতে পারতেছি না, পুরোপুরি ধ্বংস করতে পারতেছে না, সেই জন্য তারা কন্টিনিউয়াসলি এটাকে কনফাইন্ড বা সীমাবদ্ধ করে রাখার জন্য চারিদিকে ওয়াল অফ করে রাখে। ক্লিয়ার? বিষয়টা হয়তো বা কিছুটা ঝাপসা লাগতে পারে, বাট আমরা এখন পুরো প্রসেসটা যদি একটু হালকা বিস্তারিত জানি তাহলে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি গ্র্যানুলেশন কী জিনিস। আর এই যে গ্র্যানুলোমা এটা কেন পড়াচ্ছি এটা একটু পরে যখন সিস্টের আলোচনা করব তখন তোমরা আরও ভালো মতো বুঝতে পারবা। তো চলে আসি,
এখন একটা জিনিস খেয়াল করো, তোমার দেহে যখন ফরেন বডিটা ঢুকে তখন আলটিমেটলি তোমার দেহের যে ইমিউন সেলগুলা রয়েছে এর মধ্যে অন্যতম একটা সেল হয়েছে ম্যাক্রোফেজ। তো এই ম্যাক্রোফেজগুলা এই ফরেন বডিটাকে এনগালফ করে। কি করে? ম্যাক্রোফেজ ফরেন বডিকে এনগালফ করে। এখন ম্যাক্রোফেজকে আমরা একটা বিশেষ নামে ডাকি, এটাকে বলা হয় এপিসি। এপিসি মানে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, অর্থাৎ তারা অ্যান্টিজেন প্রেজেন্ট করবে। কার কাছে প্রেজেন্ট করবে? এরা মূলত টি লিম্ফোসাইটের কাছে প্রেজেন্ট করবে। তো এই যে টি লিম্ফোসাইট, সেই টি লিম্ফোসাইটগুলোর কাছে যখন অ্যান্টিজেন বা ফরেন বডিগুলোকে প্রেজেন্ট করা হবে তখন এরা আলটিমেটলি অ্যাক্টিভেটেড হবে। কিভাবে অ্যাক্টিভেটেড হবে? কারণ টি সেলগুলা এর আগ পর্যন্ত এরা মূলত G0 ফেজে ছিল। এখন ভাই G0 ফেজটা কই থেকে আসলো? আমরা কিন্তু সেল সাইকেল সম্পর্কে সবাই জানি, তাই না? এই সেল সাইকেল সম্পর্কে আমরা যখন জানছি তখন আমরা এটুকু বুঝছিলাম যে একটা সেল যখন একদম ইনিশিয়ালি গ্যাপ 0 দশায় থাকে, পরবর্তীতে গ্যাপ C1, পরবর্তীতে এসতে সিনথেসিস, এরপরে G2, এরপরে মাইটোসিস, এভাবেই তো হয় সেল সাইকেলটা। তো এরা মূলত G0 ফেজে থাকে। যখনই তোমার এই অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেনটা একটা স্পেসিফিক টি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তখন এরা মূলত অ্যাক্টিভেটেড হবে। একটা স্টিমুলেশন, একটা সিগন্যাল যাবে ভেতরে, একটা সিগন্যাল যাবে। এই সিগন্যাল যাওয়ার ফলে এই G0 থেকে এটা এন্টার করবে G1-এ, এবং G1 থেকে একটা সময় এস থেকে G2-তে, এবং G2 থেকে মাইটোসিসে। এই মাইটোসিসের ফলে এই টি সেলগুলা অনেকগুলা সেলে প্রলিফারেটেড হবে। এই যে তার মানে কি, টি সেলের সংখ্যাটা বাড়লো এবং একই সাথে এই টি সেলগুলো অ্যাক্টিভেটেড হয়ে গেল। এই টি সেলটা যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন এরা মূলত আরও বেশি টি সেলগুলোকে অ্যাক্টিভেট করে এবং একই সাথে ম্যাক্রোফেজগুলোকে অ্যাক্টিভেট করে। এই অ্যাক্টিভ করার কাজে এরা মূলত কার সহায়তা নেয়? সাইটোকাইন। সাইটোকাইন কী জিনিস? সাইটোকাইন হচ্ছে ইন্টারলিউকেন 2 অথবা ইন্টারফেরন গামা, এগুলো হচ্ছে সাইটোকাইন। ক্লিয়ার? তাহলে বিষয়টা কীরকম দাঁড়ালো? বিষয়টা হচ্ছে সবার প্রথম আমরা কি পাইলাম? ম্যাক্রোফেজ পাইছিলাম, তাই না? ওকে, ম্যাক্রোফেজ পাইছিলাম। পরবর্তীতে এই ম্যাক্রোফেজটা কি করছিল? ফরেন বডিকে এনগালফ করছে। কি করছে? ফরেন বডিকে এনগালফ করছে। এনগালফ করার পরে এরা যে কাজটা করছে সেটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্ট করছে, অর্থাৎ এপিসি হিসেবে কাজ করছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করছে। কার কাছে প্রেজেন্ট করছে? এরা মূলত CD4 সেল, যেটাকে আমরা টি লিম্ফোসাইট বলতেছি, সহজ কথা টি লিম্ফোসাইটের কাছে প্রেজেন্ট করে। অ্যান্ড টি লিম্ফোসাইট টি সেলের কাছে যখন প্রেজেন্ট করবে তখন টি সেলটা কী হয়ে যাবে? অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তাহলে টি সেলটা অ্যাক্টিভেটেড হয়ে গেল। অ্যান্ড টি সেল যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন এই অ্যাক্টিভেটেড টি সেলগুলো কী করে? কিছু পরিমাণ সাইটোকাইন রিলিজ করে। কি করে? সাইটোকাইন। অ্যান্ড সাইটোকাইনের মধ্যে উল্লেখযোগ্য কোনটা? সেটা হচ্ছে ইন্টারলিউকেন 2, আর এটা হচ্ছে ইন্টারফেরন গামা। তো এই যে সাইটোকাইনের মাধ্যমে এরা আবার কি করে? এই অ্যাক্টিভেটেড টি সেলগুলা ম্যাক্রোফেজ, আরও বেশি ম্যাক্রোফেজগুলোকে অ্যাক্টিভেট করে। চিন্তা করো, দেখো একটা সময় ম্যাক্রোফেজ কিন্তু টি সেলকে অ্যাক্টিভ করছিল। এখন সেই টি সেল আবার অ্যাক্টিভেটেড হয়ে উল্টা ম্যাক্রোফেজকে কী করলো? অ্যাক্টিভেটেড করে ফেললো। এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজগুলা পরবর্তীতে আবার খুব বেশি সুপার অ্যাক্টিভ হবে এবং এরা আরও বেশি CD4 টি সেলকে অ্যাক্টিভেটেড করবে। ক্লিয়ার? আবার এই CD4টা আবারও ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করবে। তার মানে কি, একটা লুপের মতো একবার ম্যাক্রোফেজ টি সেলকে অ্যাক্টিভেট করে, আবার টি সেল অ্যাক্টিভেটেড হয়ে আরও বেশি ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে, আবার ওই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজগুলো আবার টি সেলকে অ্যাক্টিভ করে, এভাবে কন্টিনিউয়াস চলতে থাকে। কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না পর্যন্ত এই যে অফেন্ডিং যে এজেন্ট বা ফরেন বডি দূর না হবে, একদম টোটালি এলিমিনেটেড না হবে। ক্লিয়ার? আচ্ছা, এই যে কন্টিনিউয়াসলি একটার পর একটা অ্যাক্টিভেশন, এই ক্রনিক অ্যাক্টিভেশনের ফলে এই ম্যাক্রোফেজগুলো একটা সময় কিসে পরিণত হয়? এই ম্যাক্রোফেজগুলো একটা সময় এপিথেলয়েড সেলে রূপান্তরিত হয়। কি হয়? এপিথেলয়েড সেলে কনভার্ট হয়, বা এপিথেলয়েডে তোমার কনভার্টেড হয়। এখন এই এপিথেলয়েড সেলের ট্রান্সফর্ম হওয়ার পাশাপাশি এরা যে কাজটা করে, এই ম্যাক্রোফেজগুলো অনেকগুলো ম্যাক্রোফেজ একত্রে যুক্ত হওয়ার মাধ্যমে, একটা ফিউশন হওয়ার মাধ্যমে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফরমেশন করে। তাহলে উপরে যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে এপিথেলয়েড সেল। সেই এপিথেলয়েড সেল কই থেকে আসছে? এপিথেলয়েড সেল আসছে মূলত ম্যাক্রোফেজ থেকে।
ক্লিয়ার? ম্যাক্রোফেজ ট্রান্সফর্ম হয়ে কিসে কনভার্ট হয়েছে? এপিথেলয়েড সেলে কনভার্ট হয়ে গেছে। আর অনেকগুলা এই যে ম্যাক্রোফেজ, একটা ম্যাক্রোফেজ, একটা ম্যাক্রোফেজ, অনেকগুলো ম্যাক্রোফেজ একত্রে যখন ফিউজড হয় তখন আলটিমেটলি একটা মাল্টি নিউক্লিয়েটেড কেন বললাম? কারণ অনেকগুলো নিউক্লিয়াস থাকে, একটা জায়ান্ট সেল ফর্মেশন করে, অনেকগুলো নিউক্লিয়াস সম্মিলিত একটা জায়ান্ট সেল ফর্মেশন করে। ক্লিয়ার? তাহলে এই যে ক্রনিক ইনফ্লামেটরি রেসপন্সের ধারাবাহিকতায় আমরা তাহলে কি পাইলাম? একটা শুরুর দিকে ম্যাক্রোফেজ ছিল, সেই ম্যাক্রোফেজটা অ্যান্টিজেন প্রেজেন্ট করার মাধ্যমে টি সেলকে অ্যাক্টিভেটেড করছে, সেই অ্যাক্টিভেটেড টি সেল আবার ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করছে, সে আবার ম্যাক্রোফেজ টি সেলকে অ্যাক্টিভেট করছে এবং কন্টিনিউয়াসলি অ্যাক্টিভেটেড হওয়ার মাধ্যমে ম্যাক্রোফেজগুলো এপিথেলয়েড সেলে কনভার্টেড হয়ে গেছে। এপিথেলিয়াল সেলগুলো এপিথেলিয়াল সেলে কনভার্ট হওয়ার পাশাপাশি এই ম্যাক্রোফেজগুলো অনেকগুলো একত্রিত হয়ে ফিউশন হয়ে একটা মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফর্মেশন করছে। শুধু তাই না, একই সাথে এরা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ফাইব্রোসিসও ঘটায়। কি ঘটায়? ফাইব্রোসিস। অর্থাৎ এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজগুলো ফাইব্রোসিস ঘটানোর মাধ্যমে চারিদিকে একটা ফাইব্রাস ক্যাপসুল গঠন করে। ক্লিয়ার? চারিদিকে একটা কি গঠন করবে? ফাইব্রাস একটা ক্যাপসুল গঠন করবে। তাহলে পুরো বিষয়টা এমন দাঁড়ায় যে মাঝখানে এটা হচ্ছে তোমার ধরো ম্যাক্রোফেজ তো আর ম্যাক্রোফেজ থাকে না, পরবর্তীতে কি হয়ে যায়? এপিথেলয়েড সেলে কনভার্ট হয়ে যায়। তো এগুলো হচ্ছে এপিথেলয়েড সেল। ক্লিয়ার? এর পাশাপাশি এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজগুলো অনেকগুলো একত্রিত হয়ে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফর্মেশন করে। এই যে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল। ক্লিয়ার? এর পাশাপাশি আরেকটা কি হয়? সেটা হচ্ছে চারিদিকে তোমার লিম্ফোসাইট থাকে। এগুলো হচ্ছে লিম্ফোসাইট। গ্রিন কালারগুলো কি? লিম্ফোসাইট। চারিদিকে লিম্ফোসাইট দ্বারা কাভার থাকে এবং একদম সবার বাইরে কি থাকবে? ফাইব্রাস ক্যাপসুল থাকবে। ফাইব্রাস ক্যাপসুলটা কীভাবে ফর্মেশন হয়েছে? মূলত এই যে ফাইব্রোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। তাহলে আমরা বলতে পারি এখানে একটা কালেকশন, কিসের কালেকশন? এপিথেলয়েড সেলের কালেকশন। আমরা যদি প্রত্যেকটা আবার ডিনোট করে দিই, এটা হচ্ছে এপিথেলয়েড সেল। কি বললাম? এপিথেলয়েড সেল। এপিথেলয়েড সেল কই থেকে পাইছি? ম্যাক্রোফেজ থেকে। অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজগুলা ট্রান্সফর্ম হয়ে এপিথেলয়েড সেলে কনভার্ট হয়ে গেছে। আর কি থাকবে? আর থাকবে হচ্ছে জায়ান্ট সেল। কি থাকবে? জায়ান্ট সেল থাকবে, মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল। এই যে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল আর এপিথেলয়েড সেল, এগুলাকে সারাউন্ড করে রাখবে লিম্ফোসাইট। কে সারাউন্ড করে রাখবে? লিম্ফোসাইট। এবং এর বাইরের দিকে কি থাকবে? ফাইব্রাস ক্যাপসুল থাকবে। কি থাকবে? ফাইব্রাস ক্যাপসুল। তাহলে এই যে টোটাল স্ট্রাকচারটা, এটাকে বলা হয় মূলত গ্র্যানুলোমা। ক্লিয়ার? আর এখন এই যে গ্র্যানুলোমা কেন ফর্মেশন হয়েছে? মূলত ক্রনিক ইনফ্লামেশনের ফলে ফর্মেশনটা হয়েছে। ক্লিয়ার? আর এই যে পুরো ইনফ্লামেটরি প্রসেস, এটাকে বলা হয় গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন। ক্লিয়ার? তা আশা করি তোমরা গ্র্যানুলোমা বিষয়টা বুঝতে পারছো। এখন গ্র্যানুলোমা কেন পড়াইলাম শুরুতে, বা দেখা গেছে যে অডন্টোজেনেসিস যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথে জড়িত বা টিস্যুগুলা অডন্টোজেনিক এপিথেলিয়াম সম্পর্কেই বা কেন পড়াইলাম, সেই জিনিসটা এখন তোমরা বুঝতে পারবা আমরা যখন সিস্টের ফর্মেশন নিয়ে আলোচনা করব। ওকে, এখন আমরা সিস্টের ফর্মেশন আলোচনার জন্য একটা প্রেক্ষাপট কল্পনা করি। ধরো এই টিপটাতে এখানে হালকা পরিমাণে একটা ক্যারিজ হয়েছে। পরবর্তীতে এই পেশেন্টটা খুব একটা গুরুত্ব দেয়নি। এই ক্যারিজটা একটা সময় এক্সটেন্ড করতে থাকবে এবং এক্সটেন্ড করতে করতে এটা একটা সময় অ্যানামেলকে ক্ষয় করে ফেলবে এবং অ্যানামেলটা ক্ষয় করে এটা চলে আসবে ড্যান্টিন পর্যন্ত। ক্লিয়ার? তো পরবর্তীতে এই ড্যান্টিন পর্যন্ত যখন আসবে, তখন ড্যান্টিনের টিবুসগুলো কী হয়ে গেল? এই ক্যারিয়াস ব্যাকটেরিয়া অর্থাৎ এই ক্যারিজ দ্বারা এক্সপোজড হয়ে গেল। কারণ এখানে কি আছে? ড্যান্টিনাল টিবুলস আছে। এই ড্যান্টিনাল এখানে কি আছে? ড্যান্টিনাল টিবুলস আছে। তাহলে এই ড্যান্টিনাল টিবুলস পথে এরা মূলত এই ড্যান্টিনাল টিবুলসের ভিতরে কি আছে? পাল্পের যে অডন্টোপ্লাস্ট, সে অডন্টোপ্লাস্টিক প্রসেস আছে, অর্থাৎ টমস ফাইবার আছে। সেই টমস ফাইবারে ইরিটেশন ঘটাবে। তো এই যে ইরিটেশন শুরুর দিকে, তখন এর ফলে কি হয়? পাল্প হাইপারেমিয়া ডেভেলপ করে, যেটাকে বলা হয় ফোকাল রিভার্সেবল পালপাইটিস। ক্লিয়ার? এখন এই পেশেন্টটা যদি এই সময় একটু সচেতন হইতো, তাহলে আলটিমেটলি এরা কী করতে পারতো? একটা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আলটিমেটলি সে আবারও পুনরায় হেলদি পাল্পে কনভার্ট করতে পারতো। বাট আনফর্চুনেটলি সে অতটা বেশি সচেতন না। সাপোজ একটা সময় এই ক্যারিজটা তোমার কোন পর্যন্ত এক্সটেন্ড করবে? পাল্প পর্যন্ত এক্সটেন্ড করে ফেললো। যখন পাল্প পর্যন্ত ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া এসে পড়বে, তখন অবশ্যই পাল্পটা ইনফেক্টেড পাল্প। যখন পাল্পের ইনফ্লামেশন হয়ে যাবে, তখন এই ইনফেকশনের এগেনস্টে অবশ্যই বডির মেইন মেকানিজম কি?
ইনফ্লামেশন ঘটাবে, এবার ইনফ্লামেটরি রেসপন্স হবে। তো এই যে পাল্পের যখন ইনফ্লামেশন হয় তখন সেটাকে আমরা বলি পালপাইটিস। এখন এই যে পালপাইটিস ডেভেলপ করবে, সহজ কথা, যখন তার মানে কি ক্যারিসটা যখন পাল পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেল, ক্যারিসটা যখন পাল পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেল তখন ইনফ্লামেটরি রেসপন্স হিসেবে পাল্পের ইনফ্লামেশন হবে, মানে পালপাইটিস হবে। এখন আমরা পাল্পের যে পাল্প প্যাথোলজি অর্থাৎ পালপাইটিস, সে পালপাইটিস ডেমো ক্লাসটাতে আমরা কিন্তু রিভার্সেবল পালপাইটিস, ইরিভার্সেবল পালপাইটিস নিয়ে একটা বিস্তারিত আলোচনা করছিলাম। তো এই যে পালপাইটিস শুরুর দিকে হয় রিভার্সেবল পালপাইটিস, অর্থাৎ শুরুর দিকে যে ইনফ্লামেশনটা আছে সেই ইনফ্লামেশনটা থাকে রিভার্সিবল, ক্লিয়ার। পরবর্তীতে এটা যখন আনট্রিটেড অবস্থায় থাকে এবং দীর্ঘ সময় যখন পার হয় তখন এটা আলটিমেটলি কিসে কনভার্ট হবে, ইরিভার্সেবল পালপাইটিসে কনভার্ট হয়ে যাবে, ক্লিয়ার। যখন ইরিভার্সেবল পালপাইটিসে কনভার্ট হয়ে যায় আমরা অলরেডি জানি যে পালপাইটিস অর্থাৎ ইনফ্লামেশনের কার্ডিনাল যে সাইনগুলোর মধ্যে কিন্তু একটা সাইন ছিল টিউমার, অর্থাৎ এখানে সোয়েলিং হয়, অর্থাৎ পাল্পের কী হবে, সোয়েলিং হবে। অ্যান্ড পাল্পের সোয়েলিং হইলে সমস্যাটা কোথায়, সমস্যা হচ্ছে চারিদিকে কী আছে, রিজিড স্ট্রাকচার আছে। তো রিজিড স্ট্রাকচার থাকার কারণে ভেতরে থাকা সফট টিস্যু সোয়েলিং হইলেও কিন্তু সেটা আর এক্সপান্ড করতে পারতেছে না। ফলে এই এক্সপান্ড না করতে পারার কারণে এর ভেতরে থাকা, এই যে পাল্পের ভেতরে থাকা নার্ভ ভেসেলস এবং ব্লাড ভেসেলস এগুলোর উপরে এরা প্রেশার ক্রিয়েট করে। এই যে প্রেশারের ফলে ব্লাড ভেসেলসগুলো কি হয়ে যায়, ব্লাড ভেসেলসগুলো স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে যায়। স্ট্র্যাঙ্গুলেটেড মানে হচ্ছে শ্বাসরোধ করা, মানে চেপে যাওয়া। যদি বায়োলজির ভাষায় যদি কখনো কোথাও স্ট্র্যাঙ্গুলেটেড কথাটা শুনো, যেমন স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া, তার মানে কি ওই হার্নিয়ার একটা স্পেসিফিক পার্টে কম্প্রেশন বা প্রেশারের কারণে ব্লাড সাপ্লাইটা কাট অফ হয়ে গেছে। তো সিমিলারলি এখানে ব্লাড ভেসেলসগুলো যখন স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে যাবে তখন এই ব্লাড ভেসেলসের মধ্যকার ব্লাড সাপ্লাইটা কাট অফ হয়ে যাবে। অ্যান্ড ব্লাড সাপ্লাই যদি না থাকে তাহলে নিউট্রিশন থাকবে না, আলটিমেটলি এখানে একটা নেক্রোসিস হবে, পাল্প টিস্যুর কী হবে, নেক্রোসিস হবে, ক্লিয়ার। তা আলটিমেটলি আমরা কি পাইলাম, ডেন্টাল ক্যারিসটা একটা সময় যখন পাল পর্যন্ত এক্সটেন্ড করে তখন পালপাইটিস ঘটায়। পালপাইটিসের শুরুটা হয় রিভার্সিবল পালপাইটিস দিয়ে, কিন্তু পরবর্তীতে এটা আনট্রিটেড থাকলে ইরিভার্সিবল পালপাইটিস হয়। পরবর্তীতে ইরিভার্সিবল পালপাইটিসটা যখন দীর্ঘদিন থাকে তখন ভেতরে থাকা পাল্প টিস্যুটা কী হয়ে যায়, কমপ্লিটলি নেক্রোস্ট হয়ে যায়। এই যে পাল্প টিস্যু, নেক্রোস্ট পাল্প টিস্যু, এখান থেকে ইনফেকশন বা ইনফেকশনটা কোথায় চলে আসবে, এপিক্যাল ফোরামেন। এই যে এপিক্যাল ফোরামেন দিয়ে পিডিএল স্পেস অর্থাৎ পেরিওডন্টাল লিগামেন্ট স্পেসে চলে আসবে, ক্লিয়ার। এরা মূলত সবার প্রথমে আসে এপিক্যাল এরিয়াতে মূলত আসে। তো এপিক্যাল এরিয়াতে এখন আমরা কি আছে, এপিক্যাল এরিয়াতে নেক্রোস্ট পাল্প আছে। সাপোজ ধরো এই নেক্রোস্ট পাল্পগুলোকে আমরা কালো, এই যে এগুলো হচ্ছে কি নেক্রোস্ট পাল্প। তো ভাই এখন নেক্রোস্ট পাল্প যেহেতু আছে, এই নেক্রোস্ট পাল্প অবশ্যই ইনফেক্টেড টিস্যু এবং খারাপ টিস্যু, এটার মধ্যে ইনফেকশন আছে, ক্যারোজেনিক ব্যাকটেরিয়া আছে। এখন বডির মেইন মেকানিজম কি, বডির মেইন মেকানিজম হচ্ছে যে কোনো ইনফেকশনের এগেনস্টে তারা একটা ইমিউন রেসপন্স দিবে, খুবই স্বাভাবিক এটা। এখন পাল্পের মধ্যে যখন ছিল তখন তারা চেষ্টা করছে যে এই যে পাল্পের মধ্যে যখন প্রথম দিকে যখন ক্যারিওজেনিক ব্যাকটেরিয়াটা পাল্প পর্যন্ত এক্সটেন্ড করছে তখন পাল্পের যে ইনফ্লামেশন, অর্থাৎ পাল্প কিন্তু তার ইমিউন রেসপন্স হিসেবে একটা ইনফ্লামেটরি মেকানিজমের মধ্যে গেছে। কেন গেছে, কারণ যাতে করে ইনফেকশনটাকে দমানো যায়। কিন্তু আলটিমেটলি সে শেষ পর্যন্ত কুলায় উঠতে পারে না, শেষ পর্যন্ত কী হয়ে গেছে, নেক্রোস্ট হয়ে গেছে, টোটালি ডেস্ট্রয় হয়ে গেছে। তার মানে কি পাল্প টিস্যু ডেস্ট্রয় হয়ে যাওয়া মানে কি এখানে কোনো ধরনের আর বডির এখানে যে ডিফেন্স মেকানিজম সেটা আর খুব কাজ করে নাই, টোটালি নষ্ট। কিন্তু যখন এই নেক্রোস্ট পাল্পের কিছু অংশ এই পেরিএপিক্যাল রিজনে আসা পড়ে, এখন পেরিএপিক্যাল রিজনের চারিদিকে কি আছে, তো বোন আছে, অ্যালভিউলার বোন আছে, অ্যালভিউলার সকেটের বোন আছে। তো অ্যালভিউলার সকেট বা অ্যালভিউলার বোনের ভেতর অবশ্যই ব্লাড সাপ্লাই আছে, ঠিক আছে। আর ব্লাড সাপ্লাই দুইটা টাইপের হতে পারে, ব্লাড সাপ্লাই এপিক্যাল ব্লাড সাপ্লাই হতে পারে, যে এপিক্যাল এইদিকে হচ্ছে এপিক্যাল ভেসেলস, চারিদিকে এইদিকে ল্যাটারাল ভেসেলসও থাকতে পারে, ল্যাটারাল ব্লাড ভেসেলস থাকতে পারে। তো এই ব্লাড ভেসেলস থেকে কি আসবে, ব্লাডের মধ্যে থাকা ইনফ্ল্যামেটরি সেলসগুলো আসবে। এখন এই যে ইনফেকশনের এগেনস্টে লড়াই করার জন্য সর্বপ্রথম যে ইনফ্ল্যামেটরি সেলটা আসবে সেটা হচ্ছে নিউট্রোফিল। কি বললাম ভাই, নিউট্রোফিল। তো নিউট্রোফিল আসলো, ভালো কথা। নিউট্রোফিল সবার আগে দৌড়ায় আসছে একাই ফাইট করার জন্য। তো এরা মূলত কিভাবে ফাইট করবে আমি তোমাকে বোঝাই। দেখো মাঝখানে কি আছে, নেক্রোস্ট পাল্প আছে, কি আছে, নেক্রোস্ট পাল্প, যেগুলোর মধ্যে কি আছে, ইনফেকশন আছে, যেগুলো খারাপ জিনিস। তো এগুলোর এগেনস্টে ফাইট করার জন্য এর চারিদিকে নিউট্রোফিলগুলা জড়ো হবে। কি হবে, নিউট্রোফিলগুলো জড়ো হবে। এই যে নিউট্রোফিলগুলো জড়ো হয়ে গেল,
ক্লিয়ার? এগুলো হচ্ছে নিউট্রোফিলগুলো জড়ো হয়ে গেলো। একটা জিনিস খেয়াল করছো কিনা, মাঝখানে কি আছে? নেক্রোস্ট পাল্প আছে, আর চারিদিকে কি আছে? ইনফ্ল্যামেটরি সেল হিসেবে নিউট্রোফিল আছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ গ্র্যানুলোমা। এবং এই গ্র্যানুলোমা যেহেতু এপিক্যাল এরিয়াতে, অর্থাৎ পেরি এপিক্যাল, টুথের যে এপিক্যাল এরিয়া সেটার চারিদিকে পেরি এপিক্যাল রিজনে আছে, সেজন্য এটাকে বলা হয় এখন পেরি এপিক্যাল গ্র্যানুলোমা। ক্লিয়ার? একদম ক্লিয়ার। তাহলে এই যে পেরি এপিক্যাল গ্র্যানুলোমাটা দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যদি তোমার নিউট্রোফিলটা খুব ভালো ফাইট দিতে পারে, সাপোজ এই যে নিউট্রোফিল তো দৌড়ায় গেছে লড়াই করার জন্য নেক্রোস পাল্পের সাথে, তো নেক্রোস পাল্পের সাথে যদি লড়াই করে কুলায় উঠতে পারে, যে না শেষ পর্যন্ত লড়াই করে কুলায় উঠতে পারছে, তার মানে কি এই যে ইনফেকশনটা, অর্থাৎ এই যে ইয়াটা কমপ্লিটলি রিজলভ হয়ে যাবে। ক্লিয়ার? অর্থাৎ নিউট্রোফিলটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এই যে নেক্রোস্ট পাল্পগুলোকে টোটালি কী করবে ফেলবে? ফ্যাগোসাইটোস্ট করে ফেলবে। টোটালি এখানে এই যে পেরিএপিক্যাল এরিয়াতে যে ইনফেকশনটা ছড়াই গেছিলো শুরুর দিকে, সেটা আর এখানে থাকবে না, এটা রিজলভ হয়ে যাবে। এটা একটা বিষয়, এটা খুবই ভালো জিনিস। তো এখানে যদি ইনফেকশন রিজলভ হয়ে যায়, তাহলে আলটিমেটলি কোনো সাইন সিমটম দেখা দিবে না, তাই না? কোনো ধরনের প্যাথোলজিক্যাল ফিচার বা লক্ষণ খুব একটা সমস্যা হবে না তার। কিন্তু সাপোজ ধরো পেশেন্টের ইমিউন সিস্টেম দুর্বল, পেশেন্ট কি ইমিউনো কম্প্রোমাইজড। তো ইমিউনো কম্প্রোমাইজড মানে কি? তার ইনফ্ল্যামেটরি সেলসগুলো দুর্বল। তার মানে যে নিউট্রোফিলদের কথা এতক্ষণ ধরে বলতেছি, সেই নিউট্রোফিল দুর্বল, নিউট্রোফিল ভালো ফাইট দিতে পারে নাই। নিউট্রোফিল যখন ভালো ফাইট দিতে পারবে না, তখন নিউট্রোফিলগুলোকে সহায়তা করার জন্য কে আসবে? আদার যে ইনফ্ল্যামেটরি সেলগুলো। কারণ ইনফ্ল্যামেটরি সেল তো শুধু নিউট্রোফিল না, এরপরে কি আসবে? ম্যাক্রোফেজ। এই যে ম্যাক্রোফেজ এসে জড়ো হয়েছে, এবার কি আসছে? ম্যাক্রোফেজ হেল্প করার জন্য কি আসছে? ম্যাক্রোফেজ আসছে। এবার ম্যাক্রোফেজও ভালো মতো কুলায় উঠতে পারতেছে না, সেজন্য কি আসবে? এবার আসবে ধরো লিম্ফোসাইট। এই যে ব্লু কালার লিম্ফোসাইটগুলো এসে পড়ছে। কি আসছে? ব্লু কালার লিম্ফোসাইট এসে পড়ছে। তবে এই যে লিম্ফোসাইট এসে পড়লো বা ম্যাক্রোফেজ এসে পড়লো, এই যে এখন একটা জিনিস খেয়াল করছো, মাঝখানে কি আছে? মাঝখানে তোমার নেক্রোস্ট পাল্প আছে এবং এর চারিদিকে ইনফ্ল্যামেটরি সেল আছে। ইনফ্ল্যামেটরি সেল হিসেবে একদম প্রাইমারিলি কি আছে? নিউট্রোফিল। এরপরে কি আছে তোমার? নিউট্রোফিলের পরে ম্যাক্রোফেজ এবং সবার শেষে লিম্ফোসাইট। আমরা একটু আগে গ্র্যানুলোমা পড়াইছিলাম। আমরা গ্র্যানুলোমাতে এটা বলছিলাম যে একদম চারিদিকে কি থাকে? লিম্ফোসাইটের একটা কাভারিং থাকে এবং এর ভেতরে কি থাকবে? ম্যাক্রোফেজ থাকবে। ম্যাক্রোফেজগুলো যদি ক্রনিক ইনফ্ল্যামেটরি রেসপন্স হয়, তাহলে এই ম্যাক্রোফেজগুলো একটা সময় এপিথেলিয়েড সেলে কনভার্টেড হয়ে যাবে। এবং একদম মাঝখানে কি থাকবে? অফেন্ডিং এজেন্ট, অর্থাৎ নেক্রোস পাল্প বা ইনফেক্টেড পাল্পগুলো থাকতে পারে। ক্লিয়ার? তো এই টোটাল বিষয়টা কি এখন কি গ্র্যানুলোমা কিনা? অফকোর্স কি এটাকে একটা গ্র্যানুলোমা, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ গ্র্যানুলোমা। তো এই গ্র্যানুলোমা যেহেতু এই পেরিএপিক্যাল এরিয়াতে আছে, সেজন্য এটাকে বলা হয় পেরিএপিক্যাল গ্র্যানুলোমা। আর এখন এটা যখন দীর্ঘক্ষণ ধরে এই সেম অবস্থায় কন্টিনিউয়াসলি তোমার থাকবে, তখন সেটাকে আমরা ক্রনিক পেরিএপিক্যাল গ্র্যানুলোমা বলবো। সহজ কথা, এর আগে আমরা অ্যাকিউট কন্ডিশনে কি পাইছিলাম? একটা গ্র্যানুলোমা পাইছিলাম। সেই গ্র্যানুলোমা শুরুর দিকে কি ছিল? মাঝখানে ইনফেক্টেড পাল্প, অর্থাৎ নেক্রোস্ট পাল্প ছিল এবং এর চারিদিকে শুধুমাত্র নিউট্রোফিল ছিল। তখন কিন্তু এটাকে আমরা কি বলছিলাম? গ্র্যানুলোমা বলছিলাম। এটা হচ্ছে অ্যাকিউট কন্ডিশন। কিন্তু পরবর্তীতে যখন ম্যাক্রোফেজ লিম্ফোসাইট এসে পড়ছে, তখন সেটা ক্রনিক পেরিএপিক্যাল গ্র্যানুলোমায় কনভার্ট হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে পেরিএপিক্যাল গ্র্যানুলোমা হয় রিজলভ হয়ে যাবে যদি নিউট্রোফিল ভালো ফাইট দিতে পারে, আর যদি না দিতে পারে তাহলে আলটিমেটলি ক্রনিক পেরিএপিক্যাল গ্র্যানুলোমা ফর্মেশন হবে। আরেকটা ঝামেলাটা হয়েছে কি? সেটা হচ্ছে শুরুর দিকে তো নিউট্রোফিল গেছিল, ভালো কথা, কার এগেনস্টে লড়তে? নেক্রোস পাল্পের এগেনস্টে লড়তে। কিন্তু নিউট্রোফিলগুলা কোলায় উঠতে পারতেছিল না। ফলে কি করলো? ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইটগুলো দৌড়ায় আসতেছে। বাট আনফর্চুনেটলি তাদের আস্তে আস্তে কিছুটা হলেও একটু সময় লাগছে। সময় লাগার কারণে এই নিউট্রোফিলের কিছু অংশ কি হয়ে গেল? মরে গেল। নিউট্রোফিলের কিছু অংশ কি হয়ে যাবে? মরে যাবে, ডেড নিউট্রোফিল হয়ে যাবে। আর নিউট্রোফিল যখন ডেড হয়ে যায়, তখন আলটিমেটলি কি ফর্মেশন হয়? পাস। এখানে কি পাবা? পাস পাবা। অ্যান্ড পাস পাইলে মাঝখানে পাসের কন্টেন্ট, আর চারিদিকে কি থাকবে? চারিদিকে ইনফ্ল্যামেটরি সেলসগুলো থাকতেছে। তো এটা ওয়ান কাইন্ড অফ অ্যাবসেস ফর্মেশন হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাবসেস। তো এই অ্যাবসেস যেহেতু পেরিএপিক্যাল রিজনে, সেজন্য এটাকে বলা হয় পেরিএপিক্যাল অ্যাবসেস। তাহলে একটা জিনিস খেয়াল করছেন যে পেরিএপিক্যাল গ্র্যানুলোমা সেটা হয় ক্রনিক পেরিএপিক্যাল গ্র্যানুলোমাতে কনভার্ট হবে, না হয় এটা কমপ্লিটলি রিজলভ হয়ে যাবে, অথবা ডেড নিউট্রোফিলের ফলে পাস ফর্মেশন হবে, আলটিমেটলি পেরিএপিক্যাল অ্যাবসেস ফর্মেশন হবে। ক্লিয়ার?
আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তাই এই পর্যন্ত আমরা একটু সামারাইজ করি আবার প্রথম থেকে, একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে একটা টুথ, সেই টুথের যখন ফার্স্ট অফ অল একটা ক্যারিজ হয়েছে, সেই ক্যারিজটা একটা সময় এক্সটেন্ড করতে করতে যখন পাল্প পর্যন্ত আসে, তখন পালপাইটিস, পাল্পের ইনফ্লামেশন ঘটায়। তো পাল্পের ইনফ্লামেশন শুরুতে কি থাকে, রিভার্সিবল থাকে, কিন্তু পরবর্তীতে আনট্রিটেড অবস্থায় থাকলে তখন সেটা হচ্ছে ইরিভার্সিবল পালপাইটিসে কনভার্ট হয়। ইরিভার্সিবল পালপাইটিসে, এই যে পালপাইটিসের ক্ষেত্রে আমরা জানি যে ইনফ্লামেটরি রেসপন্স হিসেবে, অর্থাৎ ইনফ্লামেশনের যে কার্ডিনাল সাইন হিসেবে টিউমার একটা কথা আছে, অর্থাৎ এই ভিতরে সফট টিস্যু সোয়েলিং হবে। আর সফট টিস্যু সোয়েলিং হলে এই সফট টিস্যুদের মধ্যে থাকা ব্লাড ভেসেলসের উপর প্রেশার পড়ে, আর প্রেশার পড়লে ব্লাড ভেসেলগুলো স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে আলটিমেটলি ব্লাড সাপ্লাই কাট অফ হওয়ার মাধ্যমে ভেতরে থাকা পাল্প টিস্যুর নেক্রোসড হয়। এই যে নেক্রোসিস হওয়ার ফলে এই পাল্পের নেক্রোসিসটা আলটিমেটলি কোথায় যায় এক্সটেন্ড করে, পেরিএপিক্যাল এরিয়াতে। কিভাবে? এপিক্যাল ফোরামিনের মাধ্যমে। তো এখানে যখন নেক্রোস পাল্পগুলো এসে পড়লো, তখন ইনফ্লামেটরি, অর্থাৎ ইনফ্লামেটরি রেসপন্স হিসেবে আগে নিউট্রোফিলগুলো আসে, পরবর্তীতে নিউট্রোফিল ভালো মতো পোলায় উঠতে না পারলে এর চারিদিকে ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইটগুলো আসবে। অর্থাৎ এখানে একটা গ্র্যানুলোমা ফর্মেশন হবে। এই গ্র্যানুলোমাটাকে বলা হয় পেরিএপিক্যাল গ্র্যানুলোমা। অর্থাৎ এই পেরিএপিক্যাল গ্র্যানুলোমা শুরুতেই কী হতে পারে, টোটালি রিজলিউশন হয়ে যেতে পারে যদি ইমিউন সিস্টেম ভালো থাকে। আর যদি ইমিউন সিস্টেম খারাপ থাকে, তাহলে আলটিমেটলি একটা ক্রনিক পেরিএপিক্যাল গ্র্যানুলোমা ডেভেলপ করে ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট জড়ো হওয়ার মাধ্যমে। অথবা আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যদি নেট্রোফিল ডেড হয়ে যায়, তখন সেখানে পাস ফর্মেশন হওয়ার ফলে একটা পেরিএপিক্যাল অ্যাবসেস ফর্মেশন হয়ে যাবে। ক্লিয়ার? তা আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তো এবার আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাসিস। তো আমরা একটু আগেই এপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাসিস সম্পর্কে কিন্তু আলোচনা করে আসছি। তখন এপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাসিসগুলা কি হয়, এই সেলসগুলো তো র্যামনেন্ট আকারে থাকে, তাই তো? এটা একটা সময় কী ছিল, হার্ডউইক এপিথেলিয়াল রুটশিট ছিল, পরবর্তীতে এরা র্যামনেন্ট হিসেবে কিছু পরিমাণ সেল কিন্তু অবশিষ্ট রয়ে গেছে। এই সেলসগুলা এবার এই যে এপিক্যাল যে গ্র্যানুলোমা, এই যে গ্র্যানুলোমা, ঠিক আছে, পেরিএপিক্যাল যে গ্র্যানুলোমা, সেগুলো দ্বারাই স্টিমুলেটেড হয়, এবং স্টিমুলেটেড হওয়ার মাধ্যমে এরা কি করবে, সেল ডিভিশনের মধ্যে দিয়ে যাবে। তো সেল ডিভিশনের মধ্যে দিয়ে গেলে এদের সেল ছিল অল্প কয়েকটা অবশিষ্ট ছিল র্যামনেন্ট আকারে। এবার এরা যখন সেল সাইকেলের মধ্য দিয়ে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কন্টিনিউয়াসলি প্রলিফারেটেড হবে, তখন এদের সংখ্যা বাড়বে, খুবই স্বাভাবিক। এখন আমরা অলরেডি জানি যে এপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাসিস আসছে হার্ডউইক এপিথেলিয়াল রুটশিট দ্বারা। আর হার্ডউইক এপিথেলিয়াল রুটশিট ছিল একটা বাইলেয়ার সেলের দুইটা লেয়ার ছিল, একটা হচ্ছে ইনার এনামেল এপিথেলিয়াম, আউটার এনামেল এপিথেলিয়াম। অর্থাৎ এই হার্ডউইক এপিথেলিয়াল রুটশিট পরবর্তীতে ডিজেনারেশনের মাধ্যমে যখন বিলীন হয়ে গেছে, তখন কিছু পরিমাণ সেল তো রয়ে গেছে এপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাসিস হিসেবে। ওই সেলসগুলোর মধ্যে কিছু কিছু আছে আউটার এনামেল এপিথেলিয়াম, কিছু কিছু আছে ইনার এনামেল এপিথেলিয়াম। তো এরা কি করে, এপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাসিসের যে আউটার এনামেল এপিথেলিয়াম বা ইনার এনামেল এপিথেলিয়ামের যে সেলসগুলো, সেগুলো স্টিমুলেটেড হয় পেরিএপিক্যাল গ্র্যানুলোমার দ্বারা, এবং স্টিমুলেটেড হয়ে এরা আরও ফার্দার সেল ডিভিশনের মাধ্যমে এদের সংখ্যাটা বাড়ে। সংখ্যাটা বাড়ার মাধ্যমে এরা যে কাজটা করবে, সেটা হচ্ছে এরা একদম চারিদিকে একটা আবরণ করবে। ধরো এই যে এই সেলগুলো, এগুলো হচ্ছে ইনার এনামেল এপিথেলিয়াম, ইনার এনামেল এপিথেলিয়ামগুলো পুরোটাকে আবৃত করে ফেললো। আবার এরপরে কি হবে, এর পাশাপাশি এর চারিদিকে আউটার এনামেল এপিথেলিয়াম আবৃত করে ফেললো। তাই ইনার এনামেল এপিথেলিয়াম, আউটার এনামেল এপিথেলিয়াম কীভাবে আসছে, কই থেকে আসছে, কেন আসছে বলা হয়ে গেছে। তাই ইনার এনামেল এপিথেলিয়াম, আউটার এনামেল এপিথেলিয়াম এরা আসছে মূলত এপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাসিসের অংশ হিসেবে, এবং এরা এতদিন কী ছিল, এতদিন ডরমেন্ট অবস্থায় ছিল। হঠাৎ করে কী হয়েছে, এই পেরিএপিক্যাল গ্র্যানুলোমা তাদের স্টিমুলেশন দিচ্ছে। স্টিমুলেশন দেওয়ার ফলে তারা র্যাপিডলি সেল প্রলিফারেশনের মাধ্যমে আলটিমেটলি কী হয়ে গেলো, তোমার এদের সংখ্যাটা বাড়ার মাধ্যমে এই পেরিএপিক্যাল গ্র্যানুলোমাটাকে আবৃত করে ফেলছে। পেরিএপিক্যাল গ্র্যানুলোমাকে যখন আবৃত করে ফেলে, তখন এদের এই যে এর ফলে যেই ঝামেলাটা হয় এই যে পুরো অংশটা, আমরা যদি তোমায় যদি দেখাই, এই পুরো অংশটা কোথায় আছে, পুরো অংশটা আসছে মূলত এই জায়গায়। আমরা যদি দেখাই, পুরো অংশটাই আছে শুধুমাত্র এই জায়গায়, স্পেসিফিক এই জায়গাটায় যা ঘটনা ঘটতেছে সব হয়েছে এই জায়গায়। তো এই জায়গায় ঘটনাটা যখন ঘটতেছে, তখন চারিদিকে তো ব্লাড সাপ্লাই আছে, তাই না? চারিদিকে কি আছে, নিঃসন্দেহে ব্লাড সাপ্লাই আছে। এই যে ব্লাড সাপ্লাই, এই ব্লাড সাপ্লাইগুলা এই পুরো স্ট্রাকচারটার
পেরিফেরির দিকে, অর্থাৎ এই পেরিফেরির দিকে সেলগুলা তারাই খাবারটা বেশি পাবে, খুবই স্বাভাবিক। ধরো এই চারদিকে কী আছে, আমি যদি আইকা দিই, এটা হচ্ছে ব্লাড ভেসেলস, এই চারদিকে কী আছে, এই যে ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলস। তো ব্লাড ভেসেলস থেকে ব্লাড আসছে মানে নিউট্রিশন আসছে। নিউট্রিশন কারা পাবে বেশি? পেরিফেরি সেলগুলো বেশি পাবে, এটাই তো কমন সেন্স। বাট সেন্টারে থাকা সেলগুলা এরা তো নিউট্রিশন পাবে না। এরা কী পাবে না? নিউট্রিশন পাবে না। তো সেন্টারে থাকা সেলসগুলো নিউট্রিশনের অভাবে এর কী হবে? তোমার ন্যাক্রোস্ট হয়ে যাবে। এটা কী হয়ে যাবে? সেলগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। ক্লিয়ার? তো সেলগুলো যখন ডিস্ট্রয় হয়ে যায় তখন একই সাথে সেলের মেমব্রেনগুলোও ডিস্ট্রাকশন হয়ে যায়, সহজ কথা। এখন আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ে আসছি যে সেল মেমব্রেনের দুইটা লেয়ার থাকে, ফসফোলিপিড বাই লেয়ার, তাই না? তো এই যে সেল মেমব্রেন যখন ধ্বংস হয়ে যাবে, খুবই স্বাভাবিক, তুমি যখন একটা ওয়ালকে ধ্বংস করবা তখন আলটিমেটলি তুমি কী পাবা? ইট পাবা। অর্থাৎ ওয়ালটা গঠিত হয়েছে কী দ্বারা? ইট দিয়ে। তো সিমিলারলি তুমি যখন সেল মেমব্রেনকে ডিস্ট্রাকশন হয়ে গেছে তখন আলটিমেটলি তুমি কী পাবা? ফসফোলিপিড পাবা, কারণ ফসফোলিপিড দেওয়া গঠিত হয়েছিল। তো এই ফসফোলিপিডগুলা পরবর্তীতে কি ফর্মেশন করে? অ্যারাকিডোনিক অ্যাসিড ফর্মেশন করে। কি ফর্মেশন? আবার বলি, অ্যারাকিডোনিক একটা অ্যাসিড ফর্মেশন করে, অ্যারাকিডোনিক অ্যাসিড। এই অ্যারাকিডোনিক অ্যাসিড পরবর্তীতে মেটাবোলাইজড হয়ে মূলত প্রোস্টাগ্ল্যান্ডিন ফর্মেশন করে। কি করবে ভাইয়া? প্রোস্টাগ্ল্যান্ডিন। শুধু প্রোস্টাগ্ল্যান্ডিন না, একই সাথে লিউকোট্রিনও ফর্মেশন করে। এখন এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন মূলত বোন রিজর্পশনের জন্য। কেন? কারণ এই প্রোস্টাগ্ল্যান্ডিন যে কাজটা করে, তারা অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি বাড়ায় দেয়। অস্টিওক্লাস্ট, ভাইয়া অস্টিওক্লাস্ট কী জিনিস এইটুকু ধারণা তোমাদের থাকার কথা। অস্টিওক্লাস্ট হচ্ছে বোনকে রিজর্ভ করে। ক্লিয়ার? তো অস্টিওক্লাস্টের যখন অ্যাক্টিভিটি বাড়ায় দিবে আলটিমেটলি, তখন এই যে এই পুরো অংশটা কই আছে? এই পুরো অংশটা এই স্পেসিফিক এই জায়গায় আছে, এবং এর চারিদিকে কী আছে? বোন আছে না? তো এটার আকার যখন বাড়তে থাকবে তখন আশেপাশে বোনগুলাকে কী হতে হবে? রিজলভ হয়ে যেতে হবে, অর্থাৎ ডিস্ট্রাকশন হয়ে যেতে হবে, যাতে করে এখানে একটা স্পেস তৈরি হয়, একটা খালি জায়গা তৈরি হয়। একটা কী হয়? খালি জায়গা তৈরি হয়। তো এরা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনের ফলে অস্টিওক্লাস্ট এর অ্যাক্টিভিটি বেড়ে যায়, ফলে চারিদিকে সারাউন্ডিং যে বোন, সে বোনের তোমার ডিস্ট্রাকশন হয়, বোনের রিজর্পশন হয়। ক্লিয়ার? এটা একটা বিষয়। আরেকটা কাহিনী, সেটা হচ্ছে আমি একটু আগে বলছি যে সেন্টারে থাকা সেলগুলো নিউট্রিশনের অভাবে মারা যায়। তো সেলগুলো যখন ডিস্ট্রয় হয় তখন এখান থেকে কিছু পরিমাণ প্রোটিন রিলিজ হয়, এবং এই প্রোটিনগুলো অনেকটা টিস্যু পেপারের মতো কাজ করে। তো এই ধরো এখানে প্রোটিনগুলো আছে, এখানে কি আছে? এই যে প্রোটিনগুলো আছে, যেগুলো টিস্যু পেপারের মতো কাজ করতেছে। টিস্যু পেপারের কাজ কি? টিস্যু পেপারের কাজ হচ্ছে পানি শোষণ করে নেওয়া। এই ব্লাড ভেসেলসগুলো থেকে ফ্লুইড এরা কী করবে? ভেতরে টেনে নিয়ে আসবে, টেনে এখানে ফ্লুইড অ্যাকুমুলেশন করবে। কি করবে? ফ্লুইড অ্যাকুমুলেশন। শুধু যে এখানে ফ্লুইডগুলো আসে এমন না, এখানে যদি একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন, তো এই জায়গায় আবার কি আসবে? ইনফ্ল্যামেটরি এক্সুডেটও জমা হবে। তবে দেখো, ইনফ্ল্যামেটরি এক্সুডেট বা ফ্লুইড জমা হওয়ার ফলে এখানে একটা কলয়েডের অসমোটিক প্রেশার তৈরি হয়, বা হাইড্রোস্ট্যাটিক প্রেশার তৈরি হয়, অ্যান্ড ভেতরে হাইড্রোস্ট্যাটিক প্রেশার হলে এরা কি করবে? বাইরের দিকে এক্সপানশন হইতে চাবে না, ফলে পুরাটার কি হবে? পুরাটাই বাইরের দিকে এক্সপানশন হওয়ার চেষ্টা করবে। এই এক্সপানশনের ফলেও চারিদিকে যে কোনো বোন থাকলে সেই বোনটাও কী হবে? রিজর্পশন হবে। তাই দেখো, সিস্টের এক্সপানশনের জন্য দুইটা জিনিস দায়ী। একটা হচ্ছে ভেতরে থাকা হাইড্রোস্ট্যাটিক প্রেশারের ফলে সিস্টের এক্সপানশন হয়। এই এক্সপানশনের ফলে তোমার জায়গা দেওয়ার জন্য আশেপাশে অ্যাসোসিয়েটেড বনি স্ট্রাকচারগুলো রিজলভ হয়ে যায়। এটা একটা বিষয়। তার মানে এখানে ফ্লুইডের একটা প্রেশার আছে। আর আরেকটা আমরা একটু আগে বলছি, সেটা হচ্ছে সেলের ডিস্ট্রাকশন হওয়ার ফলে সেলের মেমব্রেনের ডিস্ট্রাকশন হয়। আর সেল মেমব্রেন যখন ডিস্ট্রাকশন হবে তখন ফসফোলিপিড বের হবে। আর ফসফোলিপিড কি ফর্মেশন করবে? অ্যারাকিডোনিক অ্যাসিড ফর্মেশন করবে। সেই অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইজড হয়ে কি ফর্মেশন করবে? প্রোস্টাগ্ল্যান্ডিন ফর্মেশন করবে। সেই প্রোস্টাগ্ল্যান্ডিন আবার কিসের অ্যাক্টিভিটি বাড়াবে? অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি বাড়াবে, এবং এই অস্টিওক্লাস্টগুলো আশেপাশের সেলগুলোকে রিজার্ভ করে ফেলবে। ক্লিয়ার? এখন দেখো, কন্টিনিউয়াসলি সে এক্সপান্ড করতেছে আর আশেপাশে বোনগুলোকে খেয়ে ফেলতেছে, অর্থাৎ রিজার্ভ করে ফেলতেছে। তোমার বডি কি ছাড়ে দিবে? তোমার বডি এর রিভার্স, উল্টা বিপরীত মেকানিজমটা কি করবে না? অবশ্যই করবে। তখন এই যে অস্টিওক্লাস্ট যখন তার কাজটা করতে থাকে, অর্থাৎ রিজর্পশনে কাজ করে, ঠিক অ্যাট এ টাইম অস্টিওব্লাস্ট, কি বললাম?
অস্টিওব্লাস্ট 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 বোন ফর্মেশন করা শুরু করে। কেন? কারণ এই যে এক্সপানশনটাকে রোধ করতে হবে, এক্সপানশনটা কী করতে হবে? রোধ করতে হবে। অ্যান্ড এক্সপানশনটা রোধ করার জন্য তুমি কি করবা? সাপোজ তো তুমি একটা জিনিস আর এক্সপান্ড করতে দিবা না, ফলে কি করবে? বাধা দিবা। ক্লিয়ার? তো যেই জিনিসটা বাধা দিবা সেই জিনিসটা অবশ্যই মজবুত হইতে হবে। তো এরা কি করে? খুব শক্তিশালী, খুব হার্ড বোন, চারিদিকে হার্ড বোন ফর্মেশন করে ফেলায় অস্টিওব্লাস্টটা। দেখো, একদিক দিয়ে হচ্ছে বোন রিজলভ হচ্ছে, আবার একদিক দিয়ে বোন ফর্মেশন হচ্ছে। এই যে এই মেকানিজমকে বলা হয় বোন রিমডেলিং। কি বলা হয়? বোন রিমডেলিং। তো বোন রিমডেলিং মানে কি? বোন রিমডেলিং মানে হচ্ছে মেকানিজম অফ অস্টিওক্লাস্ট এবং মেকানিজম অফ অস্টিওব্লাস্ট, অর্থাৎ অস্টিওক্লাস্টের বোন রিজর্পশন আর অস্টিওব্লাস্টের বোন ফরমেশন, দুইটা বিপরীত প্রক্রিয়া যখন সাইমালটেনিয়াসলি চলতে থাকে তখন সেটাকে বলা হয় বোন রিমডেলিং। আর এই বোন রিমডেলিংয়ের ফলে আলটিমেটলি চারিদিকে একটা হার্ডার একটা বোন ফরমেশন হবে, যেটাকে আমরা স্ক্লেরোটিক বোন বলি। কি বলি? স্ক্লেরোটিক বোন। ক্লিয়ার? তো এখন আলটিমেটলি কি দাঁড়ালো বিষয়টা? আলটিমেটলি দাঁড়ালো, আমি যদি পুরো বিষয়টা বুঝাই বলি, এবার একটু সামারাইজ করতেছি। সেটা হচ্ছে আমরা ছিলাম কোথায়? আমরা যদি একটু দেখাই, আমরা ছিলাম হচ্ছে এই জায়গায়। এটা ছিল আমাদের মূল প্রেক্ষাপটটা, তাই তো? এটা ছিল আমাদের মূল প্রেক্ষাপটটা। তো এই জিনিসটা যদি আমরা এখানে নিয়ে আসি, ওকে, তো এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে আমাদের মূল এরিয়াটা কোনটা? কোথায় এই ঘটনাগুলো ঘটতেছে? এই যে স্পেসিফিক এই এরিয়াতে। তো এই এরিয়াটা আমরা একটু জুম করে দেখাবো এই জায়গায়। একদম ভেতরের দিকে কি আছে? একদম ভেতরের দিকে ন্যাক্রোস পাল্প আছে, এই যে ন্যাক্রোস পাল্প। তো ন্যাক্রোস পাল্পকে কেন্দ্র করে কে আসছিল? নিউট্রোফিল। সবার ফার্স্টে নিউট্রোফিল সাহস করে আগায় আসছে। চারিদিকে কি আছে? এই যে নিউট্রোফিলগুলো আছে। নিউট্রোফিল আসার ফলে এখানে একটা পেরিএপিক্যাল গ্র্যানুলোমা ফর্মেশন হয়েছে, এবং এই পেরিএপিক্যাল গ্র্যানুলোমা যদি পেশেন্টের ইমিউন সিস্টেম অনেক ভালো থাকে, নিউট্রোফিলগুলো ভালো ফাইট দিতে পারে, তাহলে আলটিমেটলি রিজলভ হয়ে যাবে। আর যদি ভালো ফাইট না দিতে পারে, তাহলে একে সহায়তা করার জন্য কে আসবে? চারিদিকে ম্যাক্রোফেজ আসবে। শুধু কি ম্যাক্রোফেজ আসবে? না, একই সাথে কি আসবে? লিম্ফোসাইটও আসবে। এই যে লিম্ফোসাইটও আসছে। এই যে এর ফলে কি হলো? একটা ক্রনিক পেরিএপিক্যাল গ্র্যানুলোমা ফর্মেশন হলো। এবং নিউট্রোফিল শুরুর দিকে ফাইট করতে যায়, কিছু পরিমাণ নিউট্রোফিল দেখা গেছে ডেড হয়ে গেছে। তো এর ভেতরে কী হবে? নিউট্রোফিল ডেড হয়ে যাওয়ার কারণে পাস ফর্মেশন হবে। পাস ফর্মেশন হলে পুরোটাকে আমরা কি বলছি? অ্যাবসেস। অর্থাৎ অ্যাবসেসটা যেহেতু পেরিএপিক্যাল রিজনে, সেই জন্য পেরিএপিক্যাল অ্যাবসেস। ক্লিয়ার? এখন এই যে পেরিএপিক্যাল গ্র্যানুলোমা, সেই পেরিএপিক্যাল গ্র্যানুলোমা কী করে? এপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাসিস এর আউটার এনামেল এপিথেলিয়ামের সেল এবং ইনার এনামেল এপিথেলিয়ামের সেলগুলোকে স্টিমুলেশন দান করে। ফলে আউটার এনামেল এপিথেলিয়াম, ইনার এপিথেলিয়াম সেল সাইকেলে প্রবেশ করার মাধ্যমে, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অনেক বেশি প্রলিফারেশন হয় এবং চারিদিকে ঘিরে ফেলায়, পেরিএপিক্যাল গ্র্যানুলোমাকে ঘিরে ফেলায়। ঘিরে ফেলে কি হবে? ধরো এটা হচ্ছে ইনার এনামেল এপিথেলিয়াম, চারিদিকে কি? ইনার এনামেল এপিথেলিয়াম, ইনার এনামেল এপিথেলিয়াম। এর বাইরে কি থাকবে? আউটার এনামেল এপিথেলিয়াম। যদি আমরা আউটার এনামেল এপিথেলিয়ামটা একটু আঁকি, সেটা হচ্ছে এই যে আউটার এনামেল এপিথেলিয়াম। ক্লিয়ার? এখন এই হোল স্ট্রাকচারটা যেহেতু পেরিএপিক্যাল রিজনে, পেরিওডন্টাল স্পেসে আছে, তো এর চারদিকে কি আছে? তোমার বোন আছে। বোন থেকে তোমার কি থাকবে? ব্লাড সাপ্লাইগুলো যাবে। ক্লিয়ার? বোন থেকে কি যাবে? এই যে ব্লাড সাপ্লাইগুলো থাকবে। আমরা এখানে বুঝাইছি যে ব্লাড সাপ্লাই যাচ্ছে, ব্লাড সাপ্লাই যাচ্ছে। তো চারিদিক থেকে কি আসবে? ব্লাড সাপ্লাই আসবে। তো ব্লাড সাপ্লাইয়ের বিষয়টা যদি আমি একটু ডিনোট করে দিই, ওকে, তো এই চারদিকে কি আসবে? ব্লাড সাপ্লাই আসবে, ব্লাড সাপ্লাই আসবে, ব্লাড সাপ্লাই, ব্লাড সাপ্লাই। এবং এদিকে কিন্তু বোন আছে। আমরা যদি একটু দেখাই দিই, এদিকে হচ্ছে বোন আছে, বোন বোন, পুরোটা কি? বোন। ওকে, এদিকে কি আছে? ক্যান্সারাস বোন, ক্যান্সারাস বোন। ক্যান্সারাস বোন মানে স্পঞ্জি বোন, সহজ কথা। মেডুলারি ক্যাভিটি থাকে, ভেতরে ভেতরে কি থাকে? মেডুলারি ক্যাভিটি থাকে। আচ্ছা, গেল। তখন কী হলো? আলটিমেটলি হচ্ছে একটা পেরিএপিক্যাল গ্র্যানুলোমা, তাকে সারাউন্ড করে আজ থেকে ইনার এনামেল এপিথেলিয়াম, আউটার এনামেল এপিথেলিয়াম। এখন এই এপিথেলিয়ামগুলোর মধ্যে যেগুলো সেন্ট্রাল পোর্শনে থাকে, সেগুলো কি হয়? বাইরের নিউট্রিশন সাপ্লাইটা পায় না, পর্যাপ্ত পায় না। ফলে ভেতরে কি হবে? সেন্ট্রালে থাকা সেলসগুলো ন্যাক্রোস্ট হয়ে যাবে।
সেন্ট্রাল সেলসগুলো ডেথ হয়ে যাবে। সেলের ডেথ হলে কি হয়, সেল মেমব্রেনগুলোর ধ্বংস হয়। সেল মেমব্রেন ধ্বংস হলে সেখান থেকে কি রিলিজ হবে, ফসফোলিপিড রিলিজ হবে। আর ফসফোলিপিডগুলো থেকে আলটিমেটলি কি ফর্মেশন হবে, অ্যারাকিটোনিক অ্যাসিড ফর্মেশন হবে। অ্যারাকিটোনিক অ্যাসিডগুলো কি ফর্মেশন করবে, আবার প্রোস্টাগ্ল্যান্ডিন। আর এই প্রোস্টাগ্ল্যান্ডিনগুলো আবার কি করবে, অস্টিওক্লাস্টের মেকানিজমটা বাড়ায় দিবে। ফলে কি হবে, আশেপাশে যে বোনগুলো সেগুলো রিজলভ হওয়া শুরু করবে। শুধু তাই না, মাঝখানে যে সেল ডিস্ট্রাকশনের ফলে তোমার কিছু পরিমাণ ফ্লুইড এখানে অ্যাকুমুলেশন হবে। কেন, কারণ কিছু পরিমাণ প্রোটিন রিলিজ হয় ডিস্ট্রাকশনের ফলে, আর প্রোটিনগুলো টিস্যু পেপারের মতো কাজ করে, ফলে বাইরে থেকে কি হবে, তোমার ফ্লুইড এখানে আসে অ্যাকুমুলেশন হবে। শুধু তাই না, এখানে যদি ইনফ্লামেটরি কন্ডিশনের কারণে ইনফ্লামেটরি এক্সুডেড কী জিনিস বা ট্রান্সুডেড কী জিনিস, এগুলো তোমার জেনারেল প্যাথোলজিতে পড়ে আসছো। তো ইনফ্লামেটরি এক্সুডেড জমা হবে, তাহলে ফ্লুইড যেহেতু ভেতরে জমা হচ্ছে, তার মানে এখানে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার তৈরি করবে, ফলে সিস্টে এক্সপানশন হতে যাবে। এর ফলে কী হবে, আশেপাশে বোনগুলো আবারও রিজলভ হওয়া শুরু করবে। এই যে কন্টিনিউয়াসলি রিজর্পশন, বোন রিজর্পশনকে ট্যাকেল দেওয়ার জন্য বাইরে থেকে আবার কি করে, অস্টিওব্লাস্ট বোন ফর্মেশন করা শুরু করে। এর ফলে কি হয়, বাইরের দিকে আউটার একটা শক্ত বনি লেয়ার ফর্মেশন হয়ে যায়। আমরা যদি একটু দেখাই দিই মার্ক করে, এটা হচ্ছে একটা বনি লেয়ার ফর্মেশন হয়ে যাবে। এই জায়গায় কী হবে, একটা বনি লেয়ার ফর্মেশন হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে একটা জিনিস খেয়াল করছো, দেখো এখানে আলটিমেটলি কী দাঁড়ালো, এখানে একটা বনি আউটলাইন হয়ে গেছে, কারণ একটা হার্ড বোন ফর্মেশন করছে অস্টিওব্লাস্ট। ক্লিয়ার? এই বোনের পরে এখানে কি আছে, এপিথেলিয়াল সেল আছে। ক্লিয়ার? কি আছে, এপিথেলিয়াল সেল আছে। একদম ভেতরে কি আছে, ভেতরে আছে ফ্লুইড। তাহলে ফ্লুইড কন্টেন্ট বা সেমি ফ্লুইড কন্টেন্ট লাইন্ড বাই এপিথেলিয়াম, এবং কোথায় আছে, একটা বনি ক্যাভিটির মধ্যে আছে। এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের কাঙ্ক্ষিত সিস্ট। ক্লিয়ার? তাহলে আমরা যদি একটু এবার ডেফিনেশনটার দিকে তাকাই, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমরা ডেফিনেশনটা এখন বুঝি কিনা। ওকে, তাহলে আমরা আমাদের টেক্সট বুক কাউশনে এসে পড়ছি। এবার দেখো, এটা একটা প্যাথোলজিক্যাল ফ্লুইড ফিল্ড। প্যাথোলজিক্যাল কেন বললাম, কারণ এটা অফকোর্স একটা প্যাথোলজিক্যাল কন্ডিশনে হয়েছে। এটা কখনোই নর্মাল কন্ডিশনে এরকম হওয়ার কথা না। তো এই যে প্যাথোলজিক্যাল কন্ডিশনে একটা ফ্লুইড ফিল্ড, ভেতরে ফ্লুইড আছে, এবং এটাকে একটা ক্যাভিটি বলতেছি কেন, কারণ চারিদিকে বনি একটা আউটলাইন আছে, এবং এই যে ভেতরে দিকে কী ধারা আবৃত, কী ধারা লাইন, এপিথেলিয়াম, অর্থাৎ আউটার এনামেল এপিথেলিয়াম, ইনার এনামেল এপিথেলিয়াম। ক্লিয়ার? তো আশা করি সিস্টের ডেফিনেশন তোমার মাথায় ঢুকছে। এখন এটা জিনিসটা তোমরা রেডিওলজিতে কীরকম দেখবা, রেডিওলজিতে দেখবা হচ্ছে মাঝখানে কি ফ্লুইড আছে। ফ্লুইড তো আর কোনো হার্ড স্ট্রাকচার না, তাই না? তো হার্ড স্ট্রাকচার না থাকলে রেডিওগ্রাফে এটা কি দেখাবে, রেডিওলুসেন্ট দেখাবে, ট্রান্সলুসেন্সি দেখাবে, রেডিওলুসেন্ট দেখাবে, কালো দেখাবে। আর বাইরের দিকে কি আছে, হার্ড একটা বনি আউটলাইন, হার্ড স্ট্রাকচার। তাহলে কি একটা কি হবে, অপেক একটা এরিয়া থাকবে। ক্লিয়ার? সারাউন্ডেড বাই অপেক এরিয়া, রেডিও অপেক। তাহলে মাঝখানে রেডিওলুসেন্সি, চারিদিকে রেডিও অপেক, মাঝখানে রেডিওলুসেন্সি, চারিদিকে অপেক। দিস ইজ দ্য সিস্ট। ওকে, তো আশা করি বুঝতে পারছো সিস্টের ডেফিনেশন এবং হোল সিস্টের যে ফর্মেশন, সিস্টে কীভাবে ফর্মেশন হয়েছে। এখন এই সিস্টের ফর্মেশনটাই আমরা একটু আমাদের ফাইনালির একটা বই আছে যেটাকে বলা হয় টেক্সট বুক অফ অর্থোডন্টিক্স। তো এইটার যে রাইটারটা সেটা SM বালাজি, আর বইটার নাম হচ্ছে টেক্সট বুক অফ ওরাল অ্যান্ড ম্যাক্সোফেশিয়াল সার্জারি। তো ওএমএসের যে বই, সে বই থেকে আমরা একটু দেখব যে সিস্টে আসলে কীভাবে ডেভেলপমেন্ট হইলো। তো প্রত্যেকটা জিনিস এখন তোমাদের পারার কথা। দেখো, আমরা একটু জাস্ট একটু রিভিউ দিয়ে দেবো। দেখো, প্যাথোজেনেসিস অফ সিস্ট বেসিক্যালি কোথা থেকে অরিজিনেট করে, এরা মূলত র্যামনেন্ট থেকে। কার র্যামনেন্ট? এমব্রায়োনিক কিছু টিস্যু। ক্লিয়ার? যেমন টিতের হতে পারে, সেটা জ ডেভেলপমেন্টের সময় হতে পারে। ক্লিয়ার? এখন এরা মূলত যে জিনিসটা হয়, সেটা সিস্টিক ক্যাভিটির মধ্যে ফ্লুইড অ্যাট্রাকশন হয়, ফ্লুইডটা রিটেনশন হয়, এর ফলে ভেতরে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়বে, এর ফলে আলটিমেটলি সারাউন্ডিং বোনের রিজর্পশন হওয়ার মাধ্যমে এদের সাইজটাও বাড়বে। ক্লিয়ার? প্রত্যেক জিনিস বোঝানো হয়েছে একটু আগে। আবার চলে আসেন, সেটা হচ্ছে সিস্ট ফর্মেশন 3টা এলিমেন্ট লাগে। একটা হচ্ছে এপিথেলিয়ামের সোর্স লাগে। এপিথেলিয়ামের সোর্স কই থেকে পাইছি? অডন্টোজেনেসিস থেকে পাইছি। কীভাবে? ওই যে এপিথেলিয়াল রেস্ট অফ সেরেস, অর্থাৎ ডেন্টাল লেমিনা থেকে আসছে। আবার অ্যানামেল অর্গান থেকে রিডিউস অ্যানামেল এপিথেলিয়াম আসছে। হার্ডউইক এপিথেলিয়াম রুট শিট থেকে কি আসছে? এপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাসাস আসছে। প্রত্যেকটা জিনিস শুরুতে বোঝানো হয়েছিল। এবং এই যে এপিথেলিয়াল সেলগুলা পলিফারেটেড হবে, স্টিমুলেটেড হবে কি ধারা? পেরিএপিক্যাল গ্র্যানুলোমা ধারা। তাহলে সেটার জন্য একটা স্টিমুলেশন দরকার। এই স্টিমুলেশন হিসেবে কে কাজ করবে? সেটা হচ্ছে পেরিএপিক্যাল গ্র্যানুলোমা। একটু আগে বোঝানো হয়েছিল এই জিনিসটা। আরেকটা কি, সেটা হচ্ছে বোন রিজর্পশন হবে। কেন? কারণ সিস্টের গ্রোথ হওয়ার কারণে। সিস্টের কেন গ্রোথ হওয়ার প্রয়োজন? কারণ সিস্টের ভেতরে হাইড্রোস্ট্যাটিক প্রেশার কাজ করতেছে, সিস্ট এক্সপানশন হইতে চেষ্টা করতেছে, ফলে আশেপাশের বোনগুলো রিজর্ভ হবে অস্টিওক্লাস্টিক মেকানিজমের মাধ্যমে। ক্লিয়ার? আচ্ছা,
তো এরপরে দেখো সিস্টের ডেভেলপমেন্টটা আমরা 3টা ফেজে ভাগ করতে পারি। একটা সিস্টের ইনিশিয়েশন, সিস্টের ফর্মেশন আর সিস্টের এনলার্জমেন্ট অথবা এক্সপানশন। এখন প্রত্যেকটা জিনিস আমরা একটু ঢুকি, সেটা হচ্ছে অডন্টোজেনিক সিস্ট। অডন্টোজেনিক সিস্ট কই থেকে আসে? মূলত টুথ ফর্মিং যে টিস্যুগুলা, বা যেমন ধরো এই ডেন্টাল ল্যামিনার র্যামডেন্ট কী ছিল? ডেন্টাল ল্যামিনার র্যামডেন্ট ছিল হচ্ছে এপিথেলিয়াল রেস্ট অফ সেরেস অথবা রিডিউস এনামেল এপিথেলিয়াম। এটাও বলা হয়েছে রিডিউস এনামেল এপিথেলিয়াম কী জিনিস? ইনার এনামেল এপিথেলিয়াম, আউটার এনামেল এপিথেলিয়াম একটা ফ্ল্যাট একটা লেয়ার ফর্মেশন করে, এই লেয়ারটা এনামেলকে আবৃত করে রাখে ইরাপশনের আগ পর্যন্ত। ক্লিয়ার? আর সেলস রেস্ট অফ ম্যালাসেস, এপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাসেস, এটা কিন্তু আলোচনা করা হয়ে গেছে। এটা জিনিসটা কি? তো এগুলো থেকে মূলত তুমি কী পাবা? অডন্টোজেনিক সিস্টগুলো পাবা, এগুলো বলা হয়ে গেছে। এরপর চলে আসি, সেটা হচ্ছে ফ্লুইডগুলো কী হয়? ভেতরের দিকে অ্যাকোমোডেশন হয়, এগুলো তোমরা অলরেডি জানো। আর কি করবে মূলত তোমার ক্রাউনের যে ইয়াটা, অর্থাৎ ক্রাউন আনইরাপ্টেড যে টুথ, সেইটা ক্রাউনটাকে আবৃত করে রাখে, এগুলো তো জানোই। আর সিস্ট ফর্মেশন জিনিসটা কি? সিস্ট ফর্মেশনের ক্ষেত্রে আমরা অলরেডি বলে ফেলছি, সেটা হচ্ছে ইনারমোস্ট সেলগুলা কি হয়? নিউট্রিশন থেকে বঞ্চিত থাকে, খুবই স্বাভাবিক, ভেতরের দিকে থাকে, আশেপাশে ব্লাড সাপ্লাই থেকে নিউট্রিশন পায় না। ফলে কী হবে? ভেতরের টিস্যুগুলো কী হয়ে যাবে? লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়ে যাবে। লিকুইফেক্টিভ নেক্রোসিস হলে এর ভেতরে কী হবে? ফ্লুইড অ্যাকুমুলেশন হবে, আলটিমেটলি একটা সিস্ট ফর্মেশন হবে। বলা হয়ে গেছে একটু আগেই এগুলা। অর্থাৎ আমি একটু আগেই বলছিলাম যে একদম সেন্টারের সেলসগুলো কী হয়? সেন্টারের সেলসগুলো এই ব্লাড সাপ্লাইয়ের নিউট্রিশনগুলো পায় না, ফলে কী হবে? লিকুইফেটিক নেক্রোসিস হয়ে যাবে, শেষ। আর সিস্টের যে এক্সপানশন, সেটা হচ্ছে কেন হয়? মূলত অসমোটিক প্রেশারের কারণে ভেতরে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বাড়ে। ক্লিয়ার? এই জিনিসটাও বলা হয়েছে একটু আগে। এরপরে চলে আসো, সেটা হচ্ছে সিস্টের অ্যানলার্জমেন্টের মধ্যে এটা পড়ার আগে আমরা এই জায়গায় একটু হাইলাইট করি, সেটা হচ্ছে সিস্টের যে ডেভেলপমেন্টের মেকানিজম। একটা হচ্ছে প্রলিফারেশন অফ এপিথেলিয়ামের প্রলিফারেশন কেন হয়? আমরা অলরেডি জানি এপিথেলিয়াম প্রলিফারেশন কেন হয়, কারণ এপিথেলিয়াল রেস্ট অফ ম্যালাসেস অথবা এপিথেলিয়াল রেস্ট অফ সেরেস যেটাই হোক না কেন, এই এপিথেলিয়ামগুলো স্টিমুলেশন পায় হচ্ছে পেরিএপিক্যাল গ্র্যানুলোমা থেকে। আর পেরিএপিক্যাল গ্র্যানুলোমা এদেরকে স্টিমুলেশন দেওয়ার মাধ্যমে আলটিমেটলি প্রলিফারেটেড হয়ে আশেপাশে চারিদিকে ঘিরে রাখে, ঠিক আছে। আর মাঝখানে সেলগুলো কী হবে? লিকুইফেটিক নেক্রোসিস হবে। কেন? কারণ ওই যে বাইরে থেকে আসা ব্লাড সাপ্লাই নিউট্রিশন তারা পায় না সেন্টারের সেলগুলো। এর ফলে কী হবে? ভেতরে তোমার ফ্লুইড অ্যাকুমুলেশন হবে, ফলে সিস্টের এক্সপানশন হওয়ার চেষ্টা করবে অসমোটিক প্রেশারের কারণে, কলয়েডাল অসমোটিক প্রেশারের কারণে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে। ক্লিয়ার? আরেকটা জিনিসটা হবে, এক্সপানশনটা হবে মূলত বোন রিজর্পশনের মাধ্যমে। ক্লিয়ার? আরেকটা জিনিস আমরা এখান থেকে আবার পড়ছিলাম, সেটা হচ্ছে বোন রিজর্পশন। বোন রিজর্পশনের জন্য কারা কাজ করে? প্রোস্টাগ্ল্যান্ডিন। আমরা অলরেডি বলছি প্রোস্টাগ্ল্যান্ডিন কী করে? প্রোস্টাগ্ল্যান্ডিন লিউকোট্রিনস, এরা মূলত যে কাজটা করবে সেটা হচ্ছে অস্টিওক্লাস্টের মেকানিজমটাকে বাড়ায় দিবে। ক্লিয়ার? আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ইন্টারনাল প্রেশারটা বাড়ে, ওই হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বাড়ে ভেতরের দিকে, ফলে আশেপাশে যে সারাউন্ডিং বোন সেটা রিজর্পশন হওয়া খুব বেশি জরুরি, ফলে আলটিমেটলি এনলার্জমেন্ট হয় সিস্টের। ক্লিয়ার? এই যে এনলার্জমেন্ট হওয়ার ফলে আলটিমেটলি এগশেল ক্র্যাকলিং একটা এক্সপানশন মানে হয়, অর্থাৎ এই যে বনি এক্সপানশনটা, সেই বনি এক্সপানশনটা এগশেল ক্র্যাকলিং বা পালপেশন অফ ক্র্যাকস। অর্থাৎ তুমি যে পালপেশন করো যখন এই সিস্টের ওপর, তখন এগশেল একটা ক্র্যাকলিং পাবা। তো এই বিষয়গুলো আরও বিস্তারিত পড়ানো হবে আমাদের প্রত্যেকটা সিস্টে যখন আমরা 1 বাই 1 আলোচনা করব। তো আশা করি আজকের মতো যা যা বুঝাইলাম সেই জিনিসটা তোমরা বুঝছো। আমরা অরাজিনিয়াসের কোর্সটাতে আমাদের মেইন লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা টপিক যেন তোমরা ইন ডিটেলসলি একদম ক্লিয়ার কনসেপ্ট সহ বুঝতে পারো। ক্লিয়ার? তো এই বোঝার জন্য আমরা প্রত্যেকটা টপিকের একদম ডিটেলসলি পড়াবো, এবং একই সাথে এদের টেক্সট বুকগুলো যেগুলো, সেই টেক্সট বুকগুলো ফলো করার ট্রাই করব। এর ফলে কি হবে? তোমরা প্রত্যেকটা টপিক সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকলে এই যে চ্যাপ্টারের টপিকগুলো, অর্থাৎ এই ওরাল প্যাথো, ওরাল মেডিসিন, পেরিওডন্টোলজি, এগুলো কিন্তু না বুঝে না ফিল করে যদি তুমি পড়তে যাও, তোমার সব কিছু প্যাচ লাগবে, এগুলো মনে থাকবে না, মাথায় থাকবে না। তো ফলে বোঝাটা খুব বেশি জরুরি। আর এই সাবজেক্টটা খুব বেশি ইম্পর্ট্যান্ট ভবিষ্যতে তোমার ক্যারিয়ার ফিল্ডের জন্য। তো এখন থেকে যদি একটা স্ট্রং বেসিক তৈরি হয়ে থাকে, তাহলে এটা তোমাকে লং টার্মে অনেক বেশি বেনিফিট দেবে। তো আশা করি তোমরা অরাজিনিয়াসের সাথে থাকবা। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।